অন্ধকার জঙ্গলের মধ্যে বিশালাকার রাজকীয় প্রাসাদের কোনো এক বিশেষ কক্ষে কফিনের ভেতর শুয়ে আছে অপরূপা সুন্দরী একটি নারী, তার রূপ যেন চাঁদের মতোই ঝলসানো। কফিনের চারদিকে পাহারারত হাজার হাজার রক্তখেকো ভ্যাম্পায়ার। তারা চাতক পাখির ন্যায় চেয়ে আছে ঘুমন্ত সেই নারীটির দিকেই। হয়তো ভাবছে, কখন জেগে উঠবে তাদের ভবিষ্যৎ রানী। আদৌ কি কখনো উঠবে? কবে এই অভিশপ্ত জীবনের সমাপ্তি ঘটবে? যেই অভিশাপ তাদের রাজকন্যা স্বয়ং বরণ করে নিয়েছিল শত বছর পূর্বে, স্বেচ্ছায় পাঠ করেছিল সেই অভিশপ্ত মন্ত্র। অন্ধকার রাজ্যের বিশালাকা এই প্রাসাদের রাজা এবং রানী নিজেদের একমাত্র আদরের কন্যার এমন ঘুমন্ত চেহারা কোনো ক্রমেই মেনে নিতে পারছেন না। কি করে পারবে? একটাই তো কন্যা তাদের। রানী অপ্সরা কাতর স্বরে রাজা জাদের উদ্দেশ্যে বলেন, কবে সে আসবে? কবে আমার কন্যা অভিশাপ মুক্ত হবে? আর কত অপেক্ষা? রাজা জাদের কাছে তার প্রিয়তমা স্ত্রীর এই নিষ্ঠুর প্রশ্নের নেই কোনো উত্তর। তিনি গম্ভীর মুখে বললেন, অপেক্ষা করো রানী, সে আসবেই, তাকে যে আসতেই হবে, নিয়তি তাকে টেনে আনবে সঠিক সময়ে। অন্যদিকে বিডির স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রনিত রায়হান নিজের দুই পুত্র রাআদ রায়হান এবং রিক রায়হানের জন্য ডাইনিং টেবিলে অপেক্ষা করছেন, তারা এলে একসাথে খাওয়া শুরু করবেন। তার বড় ছেলে রাআদ পেশায় একজন ডাক্তার, ছোট ছেলে রিক একই মেডিকেলে পড়ালেখা করছে। ছেলেদেরকে বড্ড ভালোবাসেন তিনি। ভাবনার মাঝেই দেখতে পায় তার ছেলেরা সিঁড়ি দিয়ে নেমে আসছে। রনিত রায়হান হালকা হেসে তার স্ত্রী রুকমা রায়হানকে বললেন খাবার পরিবেশন করতে। খাওয়ার এক পর্যায়ে তিনি বড় ছেলে রাআদ এর উদ্দেশ্যে বললেন, তা বিয়েটা কবে করবি? তোর পরে রিকেরও তো বিয়ে দিতে হবে নাকি? তার কথাতেই কাশি উঠে যায় মাছেলের। রনিত রায়হান তাজ্জব বনে যায়, তিনি কি এমন আজব কথা বলে ফেললেন যে তার স্ত্রীপুত্রদের এই হাল? রাআদ ঢকঢক করে পানি খেয়ে বলল, আমার কি বিয়ের বয়স হয়েছে বাবা বলো? আমার তো মেয়ে মানুষ দেখলেই ভয় করে। রনিত চোখ বড় বড় করে তাকায় ছেলের দিকে। রুকমা কপাল চাপড়ায় দামড়া ছেলের এহেন কথাতে। এই ছেলে তার মানসম্মান কিছুই আর রাখবে না। ভাইয়ের কথাতে রিকের কাশি এমনই থেমে গেছে। সে ভেবেই পায় না এই ঢেঁড়সের ঝাড়টা তার বড় ভাই হলো কি করে। একটা মানুষ কিভাবে এত ময়লার বস্তা হয়? বড় ভাইয়ের দিকে চেয়ে বলল, ভাইয়া তুই বরং আমার বিয়ের ঘটকালি করিস, আমি তোকে ফ্রিতে সন্ন্যাসী হওয়ায় সুযোগ করে দিব। ওকে। রাআদ চোখ গরম করে তাকায় তার রিকের দিকে। রাগান্বিত স্বরে বলে, আগে নিজে তো বিয়ে কর। তোর যা বুদ্ধি তাতে ভূতনিও পটবে না, খচ্চর কোথাকার। আহাম্মকের মতো চেয়ে থাকে রিক। তার মতো সুদর্শন একটা ছেলেকে খচ্চর বলল। খাওয়া ছেড়ে রাআদকে আরও কিছু বলতে নিলেই সে চোখ রাঙিয়ে তাকায়। আর কিছু বলা হয় না রিকের, বরং করুণ চোখে তাকায় বাবা মায়ের দিকে। তারা আপাতত খাওয়া নিয়ে ব্যস্ত। বাবা মায়ের থেকে পাত্তা না পেয়ে রাআদকে মুখ ভেঙচি দিয়ে দৌড় লাগায় মেডিকেলের উদ্দেশ্যে। রাআদও উঠে তার পেছনে চলে যায়। রনিত ও রুকমা ছেলেদের কর্মকাণ্ডে হালকা হেসে পুনরায় খাবারে মন দেয়। সময়টা দুপুর 1টা,
সূর্য তার সমস্ত আলো দ্বারা পৃথিবীকে করেছে ঝলমলে, কিন্তু অন্ধকার রাজ্য আর রাজকুমারী তখনও যেন আঁধারেই রয়ে যায়। রাজা জাদ রাজ্য পরিচালনায় ব্যস্ত সময় পার করতেন। রানী অপ্সরা তার ঘুমন্ত কন্যা লিয়ানার পাশে বসে অপেক্ষার প্রহর কাটাচ্ছেন। তার হৃদয় বড় ব্যাকুল হয়ে আছে। বারংবার মন বলছে, এই বুঝি লিয়ানা জেগে উঠবে, তাকে আম্মা বলে ডাকবে। কিন্তু না, নিয়তি যে বড্ড নিষ্ঠুর। অপেক্ষা বাড়তে থাকে, কিন্তু তার কন্যার অভিশপ্ত ঘুম আর ভাঙে না। সে আনমনে বলে, তবে কি সে আসবে না আমার কন্যার ঘুম ভাঙাতে? রাদের মেডিকেল থেকে রিসার্চের জন্য কিছু ডক্টর এবং অনুশীলনের জন্য কিছু স্টুডেন্ট নিয়ে গ্রিন ফরেস্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিন শাহিদ চৌধুরী। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই বাস এসে পড়বে। রিক প্রচণ্ড এক্সাইটেড, কারণ এটা তার লাইফের ফার্স্ট ফরেস্ট ট্রিপ। তাছাড়া তার বন্ধু নায়েক আর আয়মানের থেকে শুনেছে এই জঙ্গলে ভয়ানক সব প্রাণীর বসবাস। তাই উত্তেজনাটা হয়তো একটু বেশি। অন্যদিকে রায়াদের কোনো আগ্রহই নেই। সে শুধুমাত্র কাজের জন্যই যাচ্ছে। তার এসব জঙ্গল নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মা বাবার থেকে বিদায় নিয়ে রাআদ ও রিক বেরিয়ে পড়ে মেডিকেলের উদ্দেশ্যে। সেখানে বাকিরা তাদের জন্যে অপেক্ষা করছে। তারা সেখানে এসে পৌঁছাতেই বাস যাত্রা শুরু করে গন্তব্যের উদ্দেশ্যে। শহরের কোলাহল পেরিয়ে বাস ছুটে চলেছে গ্রিন ফরেস্টের দিকে। গ্রিন ফরেস্টকে ঘিরে রয়েছে অজানা হাজারটা তথ্য। রয়েছে ভয়ঙ্কর ইতিহাস যা সকলের কল্পনার বাহিরে। গন্তব্যে পৌঁছে সকলে একসঙ্গে জঙ্গলের ভেতর প্রবেশ করে। রাজ সকলকে উদ্দেশ্য করে জানিয়ে দেয়, কেউ যেন দল থেকে বিচ্ছিন্ন না হয়। অচেনা জায়গা, তাই বিপদের আশঙ্কা থাকতে পারে। সকলে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলে। সকলে স্বাভাবিকভাবে হেঁটে চললেও রায়াদের হঠাৎ কেমন অস্থির লাগতে শুরু করেছে। সে বিড়বিড়িয়ে বলে, হঠাৎ আমার এমন লাগছে কেন? যেন কেউ আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এ কেমন অনুভূতি? ভাইকে দাঁড়িয়ে পড়তে দেখে রিক এগিয়ে যায় সেদিকে। কয়েকবার ডাকলেও সাড়া দেয় না রায়াদ। তাই ভাইয়ের কাঁধে হাত রাখে রিক। চমকে ওঠে রায়াদ। রিক শুধায়, কি হয়েছে ভাইয়া? দাঁড়িয়ে গেলি কেন? কিছু না, চল যাওয়া যাক। হ্যাঁ চল, সবাই কিছুটা এগিয়ে গেছে। তুই আসলেই একটা ঢেঁড়সের ঝাড়। মায়ের খাস না মনে হচ্ছে অনেকদিন। রিক নিজের মুখটাকে নিষ্পাপ বানিয়ে বলে, আমার মতো নিষ্পাপ একটা বাচ্চাকে তুই কিভাবে মারতে পারিস? হাউ কচুর নিষ্পাপ তুমি। এমন নিষ্ঠুর ভাই কারোর না হোক। রায়াদ শাসিয়ে বল, মায়ের খেতে না চাইলে অফ যা। রিকের মুখটা চুপসে যায়। ভাইকে একদম বিশ্বাস নেই। এত বান্ধবীদের সামনে যদি মেরে বসে তাহলে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। ভাম্পায়ার রাজ্যের সকলকে যখন হতাশায় ঘিরে ধরেছিল, ঠিক তখনই রাজকুমারীর শরীর হঠাৎ কিছুটা উজ্জ্বল বর্ণ ধারণ করে। সেই উজ্জ্বল আলো দৃষ্টিগোচর হতেই ঘাবড়ে যায় পাহারারত সকল ভাম্পায়ার। দ্রুত খবর পাঠানো হয় রাজা জাদের কাছে। খবর পেয়ে মুহূর্তেই ছুটে যায় রাজারানী। হন্তদন্ত হয়ে প্রবেশ করে রাজকুমারীর কক্ষে।
রাজকুমারীকে তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা কিছুক্ষণ পর্যবেক্ষণ করে রাজা জাদ। অতঃপর আনন্দ মিশ্রিত কণ্ঠে সকলের উদ্দেশ্যে বলেন, সে এসে গেছে রানী। রাজ্যের নিকটে তার উপস্থিতির কারণেই রাজকুমারীর শরীর জেগে উঠতে চাইছে। একথা শুনতাই উপস্থিত সকলের চোখ খুশিতে চকচক করে ওঠে। তাদের ভবিষ্যৎ রানী আবার জেগে উঠবে, ভয়ানক নেকড়েদের বিনাশ করে নিজ রাজ্যের বিপদমুক্ত করবে। রানী অপ্সরা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না, সে স্তব্ধ হয়ে গিয়েছে। বহু কষ্টে নিজেকে সামলে রাজা জাদের বাহু আঁকড়ে ধরে শুধায়, আপনি সত্য বলছেন? আমার কন্যা জেগে উঠবে। আমার লিয়ানা আবার আম্মা বলে ডাকবে। রাজা উপলব্ধি করতে পারে স্ত্রীর আকুলতা, কন্যার অভিশাপ মুক্তির আশায় যে সে উতলা হয়ে উঠেছে। তাই তাকে আশ্বস্ত করতে বলেন, হ্যাঁ রানী, সেই দিন আর বেশি দূরে নেই, শীঘ্রই রাজকুমারী ঘুমন্ত অবস্থা থেকে জেগে উঠবে, মুক্তি পাবে এই অভিশপ্ত ঘুম থেকে। রাজা জাদ সকল ভ্যাম্পায়ারদের উদ্দেশ্য করে বলেন, দ্রুত তোমরা ছড়িয়ে পড়ো, সে হয়তো এবারও মানুষ রূপেই জন্ম নিয়েছে, তাই সাবধান, তাকে কোনো প্রকার প্রহার করবে না। সসম্মানে নিয়ে আসবে আমার প্রাসাদে, আর সবাই চিকিৎসাশালা থেকে ভেষজ সেবন করে রওনা হও, তাতে মানুষের রক্তের ঘ্রাণ তোমাদের নিকট পৌঁছাবে না। একে একে সকল ভ্যাম্পায়ার ছড়িয়ে পড়ে সেই আগন্তুকের খোঁজে। একমাত্র সেই যে পারবে তাদের রাজকুমারীকে এই অভিশাপ থেকে মুক্ত করতে। অপরদিকে রাআদ এবং অন্যান্য ডক্টরদের নির্দেশ মতো ছাত্রছাত্রীরা তাঁবু টাঙিয়ে ফেলেছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই আপাতত তাঁবুতে বিশ্রাম করছে। নিজ তাঁবুতে বসে হাঁসফাঁস করছে রাআদ। জঙ্গলে প্রবেশের পর থেকেই তার কেমন অস্থির লাগছে। মন চাচ্ছে ছুটে কোথাও চলে যেতে। সে বিড়বিড়িয়ে বলে, এমন অস্থির লাগার কারণ কি? আগে তো কখনোই এমন অনুভূতি হয়নি। অস্থিরতাটা দমাতে সে বেরিয়ে পড়ে তাঁবু ছেড়ে। ম্যাপ হাতে জঙ্গলে হেঁটে চলেছে রাআদ, আশেপাশে বেজায় রকম নিস্তব্ধতায় ছেয়ে গেছে। এতে তার কিছুটা ভয়ও করছে, আবার কৌতূহলও জাগছে। এই জঙ্গল সম্পর্কে অনেক কথা শুনেছে সে, যদিও এসব কিছুই সে বিশ্বাস করে না। আরও কিছুটা এগুতেই কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে গেলে সে নিজেকে সামলে নেয়, একটা গাছ ধরে। কিসের সাথে হোঁচট খেয়েছে তা লক্ষ্য করতেই নজরে আসে সুন্দর কারুকার্য খচিত একটি অদ্ভুত বই। কৌতূহলী হয়ে বইটা হাতে তুলে নেয়, অমনি জ্বালা করতে শুরু করে তার বুকের সেই অদ্ভুত চিহ্ন যা তার জন্ম থেকেই সৃষ্টি। হতবাক হয়ে বইটা খোলে পড়ার উদ্দেশ্যে, কিন্তু এ কি? বই তো ফাঁকা, তাতে নেই কোনো লেখনী। ফাঁকা পেজে হাত ছোঁয়াতেই লেখাগুলো আচমকা ফুটে উঠতে শুরু করে। অলৌকিক সব কাণ্ডে রাআদের হাতগুলো কাঁপছে। এতক্ষণে পুরো বইয়ে লেখাগুলো দৃষ্টিগোচর হয়েছে। প্রথমেই বড় বড় অক্ষরে লেখা, ঘুমন্ত প্রিয়তমা। এতটুকু পড়তেই যেন হাজারো রোমাঞ্চকর অনুভূতিরা হানা দেয় মনের দেয়ালে। পরের পেজ থেকে সে পড়তে শুরু করে। অন্ধকার রাজ্যে, ভ্যাম্পায়ার রাজ্য, বসবাসরত সকলেই ভয়ঙ্কর রক্তখেকো ভ্যাম্পায়ার। কিন্তু তারা মানুষের কোনো প্রকার ক্ষতি করে না, বরং ক্ষুধা নিবারণে পান করে পশুপাখির রক্ত। তার মূল কারণ তাদের রাজার হুকুম এবং কঠোর নিয়মাবলী। এই নিয়ম ভেঙে মানুষের দুনিয়ায় গিয়ে তাদের ক্ষতি করলেই নিশ্চিত মৃত্যুদণ্ড।
রাজ্যের নাম অন্ধকার রাজ্য হলেও এই রাজ্য অপরূপ প্রকৃতিতে ভরপুর। হিংস্র ভ্যাম্পায়াররাও ভুলে যায় তাদের হিংস্রতা। হঠাৎ একদিন রাজা জাআদ ও রানী অপ্সরার কোল আলো করে জন্ম নেই এক কন্যা শিশু, যার রূপ সমস্ত সৌন্দর্যের ঊর্ধ্বে। অদ্ভুত শক্তির অধিকারী এই রাজকন্যা। হাজার বছর পর পর এমন একজন করে শক্তিশালী রাজকন্যা জন্ম নেয় ভ্যাম্পায়ার রাজ্যে। এই খুশিতে রাজার আদেশে রাজ্যকে নতুনভাবে সাজানো হয়, পালন করা হয় মহা উৎসব। এই খবর ছড়িয়ে পড়ে চারদিকে, শত্রুদের কানেও পৌঁছায় সেই বার্তা। পেছনে থেকে ডক্টর পিয়াস ডাকতেই রাআদ দ্রুত লুকিয়ে ফেলে বইটা। পিয়াস হাসি মুখে বলে, কি ব্যাপার মি রাআদ, একা একা ঘুরছেন? আপনাকে কোথায় না খুঁজেছি আমি। আমি দুঃখিত মি পিয়াস, মাথা ব্যথা করছিল তাই একটু বাইরে এসেছিলাম, চলুন যাওয়া যাক। ডক্টর পিয়াস অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, হ্যাঁ চলুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। দুজনে একসঙ্গে হাঁটতে শুরু করে তাঁবুর উদ্দেশ্যে। তবে রাআদের মনের ভেতর চলছে শখানেক প্রশ্নের আনাগোনা। বইয়ের লেখাগুলো কি আদৌ সত্য? যদি সত্যি হয় তবে কোথায় সেই রাজ্য? রাআদ গম্ভীর হয়ে বসে আছে নিজের তাঁবুতে। সে গভীর ভাবনার মাঝে নিমজ্জিত। মন জুড়ে চলছে অন্ধকার রাজ্য আর রাজকুমারীর বিচরণ। অবচেতন মন যেন তার নিজেরই বিরুদ্ধতা করছে। তাঁবুতে ফেরার পর অনেকটা সময় পেরিয়ে গেছে, তবুও মনটা পড়ে রয়েছে সেই অলৌকিক বইয়ের পাতায়। বিড়বিড়িয়ে বলে, কেন ওই রাজকন্যার জন্য আমি এত অস্থিরতা অনুভব করছি? কেন আমার স্পর্শে ওই বই স্বরূপ ফিরে পায়? খুঁজে বের করতে হবে এর কারণ, তার জন্য আগে ওই বইটা পড়া প্রয়োজন। বইটা নিতে গিয়ে দেখে সেটা যথাস্থানে নেই, জায়গাটা শূন্য পড়ে আছে। তবে কি হারিয়ে গেল বইটা, সেই সাথে সকল রহস্য? হঠাৎ রাগান্বিত স্বরে বলে ওঠে, এখানেই তো রেখেছিলাম আমি। কে নিতে পারে ওটা? কে বিনা অনুমতিতে আমার তাঁবুতে প্রবেশ করেছে? অনেক খুঁজেও বইটা না পেয়ে আক্রোশে ফেটে পড়ে রাআদ। সে জানে না এই অযথা রাগের কারণ, তবে বইটা তার লাগবেই। জানতে হবে সেই রাজ্যের সমস্ত রহস্য। তখনই সেখানে উপস্থিত হয় রিক। ভাইকে হন্যে হয়ে কিছু খুঁজতে দেখে জিজ্ঞেস করে, কি খুঁজছিস ভাইয়া? এত চিন্তিত কেন দেখাচ্ছে তোকে? তুই কি আমার এখান থেকে কোনো বই নিয়েছিস? ওহ হ্যাঁ, আমার তো বলতেই মনে নেই। তোর এখানে একটা অদ্ভুত দেখতে বই দেখলাম, ওটা আমার কাছে। পড়ার সময় পাইনি। কেন, গুরুত্বপূর্ণ কিছু? তার কথাতে চিন্তাটা কমে গেলেও রাগ যেন বিন্দু পরিমাণ কমে না রাআদের। রিককে উদ্দেশ্য করে বলে, তুই জানিস আমার কাছে ওই বইটা ঠিক কতটা গুরুত্ব রাখে? তোর কোনো ধারণা আছে কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি? চমকায় রিক, ভাইকে আগে কখনো এভাবে রাগান্বিত হতে দেখেনি। সে তো এটাকে নতুন কোনো উপন্যাসের বই ভেবেই নিয়েছিল। এটা এত গুরুত্বপূর্ণ জানলে কখনোই ধরত না। মাথা নিচু করে বলে, আমি দুঃখিত ভাইয়া। আমি বুঝতে পারিনি যে বইটা এতটা গুরুত্বপূর্ণ। আমি এক্ষুনি ওটা নিয়ে আসছি। বইটা এনে দিতেই রাআদ স্বস্তি পায়, কমে আসে সমস্ত রাগ। তাড়াতাড়ি বইটা হাতে নিয়ে রিককে সরি বলে নিজের ব্যবহারের জন্য
ইটস ওকে ভাইয়া, দোষটা আমারই ছিল। আরে হ্যাঁ, আমি তো তোকে ডাকতে এসেছিলাম, সবাই একসাথে আড্ডা দিচ্ছে, তুইও আসো। না তুই যা, আমার এখন কিছু কাজ আছে। রিক মেকি হেসে বলে, এত কাজ করে কি করবি? বিয়ে তো আর করবি না, সারা জীবন তো সেই ঢেঁড়সের ঝাড় হয়েই থাকবি। এই তুই যাবি এখান থেকে, বদের হাড্ডি, খাটাস, খচ্চর কোথাকার। টাস কি খেয়ে যায় রিক করুণ মুখে বলে, আমার মতো হ্যান্ডসাম, কিউট, ড্যাশিং একটা ছেলেকে তুই খাটাস বললি ভাই? তুই জানিস মেয়েরা আমাকে ক্রাশ বয়, চকলেট বয়, আরো কত কি বলে, আর তুই কিনা আমাকে খাটাস বললি? ছি, এই কষ্ট নিয়ে আমার তো আর বিয়েই করা হবে না। ছোট ভাইয়ের ঢঙ্গি কথাতে বিরক্ত হয় রাআদ। কিঞ্চিত রাগান্বিত স্বরে বলে, দূর হয়ে যা চোখের সামনে থেকে। আরে বাবা, যাচ্ছি যাচ্ছি। এমনিতেও তোর মতো হিংসুটে ময়লার বস্তার কাছে থাকার ইচ্ছেও নেই আমার। রাআদ ভ্রু উঁচিয়ে শুধায়, বড় ভাইয়ের সাথে ফাজলামি করিস? উত্তর না দিয়ে দৌড়ে পালায় রিক। মুস্কি হেসে তাঁবুতে ফিরে আসে রাআদ। বইটা আগে পড়তে হবে, নাহলে সবকিছু ধোঁয়াশা থেকে যাবে। তাঁবুতে ফিরে ব্যস্ত হাতে বইটা খোলে। কিন্তু এ কি? বইয়ের পাতাগুলো তো পুনরায় পূর্বের মতোই ফাঁকা হয়ে গেছে। তার হাতের ছোঁয়াতে লেখাগুলো পুনরায় ফুটে উঠতে শুরু করেছে। সে উপলব্ধি করতে পারে এই বইয়ে উল্লেখিত ঘটনাগুলোর সাথে তার কোনো না কোনো সংযোগ অবশ্যই রয়েছে। সম্পূর্ণ লেখাগুলো দৃষ্টিগোচর হতেই পড়তে শুরু করে সে। রাজকন্যা লিয়ানার সমস্ত শক্তি সে তার 18 বছর বয়স পূর্ণ হলে তবেই ব্যবহার করতে পারবে। রাজকন্যার শক্তি সম্পর্কে যেমন ভাম্পায়ার রাজ্য অবগত ছিল, তেমনি তার শক্তির কথা পৌঁছে যায় চিরশত্রু নেকড়ে রাজ্যে। নেকড়ে রাজা আসিফ কিছুতেই মেনে নিতে পারে না ভাম্পায়ার রাজ্যের এই অসীম সুখশান্তি। নেকড়ে রাজ্য আর ভাম্পায়ার রাজ্যের মাঝে বসবাস করে এক ভয়ঙ্কর জাদুকরী, যার জাদুর প্রভাব কাটাতে পারে না স্বয়ং ভাম্পায়ার রাজা ও নেকড়ে রাজাও। জাদুকরীর ইলির একমাত্র পুত্র অনুভব, যাকে সে অসীম ভালোবাসা দিয়ে বড় করে তুলেছে। তার অতি আদরের পুত্র দেখতে যেন কোনো রাজকুমারকেও হার মানাতে সক্ষম। এই দুনিয়ায় তার পুত্র ছাড়া আর কেউ নেই। অনুভবের ছোট থেকে শিকার করার প্রতি অধিক ঝোঁক। সে সারাদিন জঙ্গলে ঘুরে ঘুরে শিকার করে। ইলি নিজের ছেলেকে কড়া নিষেধাজ্ঞা দিয়েছে সে যেন কোনোভাবেই জঙ্গল অতিক্রম না করে। জঙ্গলের দুই প্রান্তে দুই ভয়ানক প্রাণীর রাজ্য, কিন্তু তার অনুভব যে মানুষ, সে অবুঝ, সে নিষ্পাপ। তাদের রাজ্যে পা বাড়ালে নিষ্ঠুর পশুগুলো যে তার ছেলেকে ছিঁড়ে খাবে তা সে ভালো করেই জানে। কিন্তু নিয়তি যেন অন্যরকম কিছুই চেয়েছিল। নেকড়ে রাজা আসিফ ভ্যাম্পায়ার রাজকন্যার শক্তির লোভে জাদুকরী ইলির দ্বারস্থ হয়। তাকে সবকিছু দিতে প্রস্তুত থাকার পরেও ইলি তার প্রস্তাব নাকচ করে ফিরিয়ে দেয় নেকড়ে রাজাকে। এতে আসিফ প্রচণ্ড রেগে গেলেও তার কিছুই করার থাকে না। তাই সে ফিরে যায় নিজ রাজ্যে। অন্যদিকে রাজকন্যা লিয়ানা বড় হতে থাকে প্রকৃতির নিজ নিয়মে। বড় হওয়ার সাথে সাথে তার রূপ যেন ঠিকরে বেরোতে শুরু করে। বর্তমানে রাজকুমারীর বয়স 17 বছর পেরিয়ে 18 ছুঁই ছুঁই।
সে 18তে পদার্পণ করলেই তার শক্তি কাজ করতে শুরু করবে, সেই ভয়েই তটস্থ নেকড়ে রাজা। তিনি তার রাজ্যের সেনাপতি রবার্টের সাথে পরামর্শ করেন এ ব্যাপারে। চিন্তিত মুখে বলে, সেনাপতি রবার্ট, তুমি তো জানো জাদ কন্যা লিয়ানার বয়স 18 হতে আর বেশি দিন নেই। সে তার শক্তির ব্যবহার শুরু করলেই সে ধ্বংস করে দেবে আমার রাজ্য। তাকে আশ্বস্ত করে রবার্ট। নরম স্বরে বলে, আপনি চিন্তা করবেন না মহারাজ। তার পূর্বেই আমরা তাকে শেষ করে দেব। আসিফ ক্ষুব্ধ স্বরে বলে, কিন্তু কিভাবে সেনাপতি? ওই জাদুকরী ইলি আমার প্রস্তাব নাকচ করে দিয়েছে, তা কি জানো না তুমি? এত বড় সাহস ওই সামান্য জাদুকরীর! কিছুক্ষণ ভেবে রবার্ট বলে, আগে রাজকন্যাকে শেষ করি, তারপর ওই মানবী ইলির ব্যবস্থা নেওয়া যাবে। আপনি অনুমতি দিলে আমি কিছু বলতে চাই। বলো সেনাপতি, তুমি এখন আমার একমাত্র ভরসা। মহারাজ, আমাদের রাজকুমার রঙ্গন অনেক বুদ্ধিমান। সে এমন একজন পুরুষ যার নেই কোনো আবেগ, নেই কোনো ভালোবাসা। তাকে দিয়ে রাজকুমারী লিয়ানাকে প্রণয়ের মায় ফাঁসিয়ে শেষ করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। সেনাপতির কথাতে খুশি হয় আসিফ। বলে, যথার্থই বলেছ রবার্ট। ডেকে পাঠাও আমার পুত্রকে। রাজকুমার রঙ্গন শিকারে ব্যস্ত। এর ভেতর বাবার ডাক পেয়ে ফিরে আসে প্রাসাদে। বাবাকে সেনাপতি রবার্টের সাথে বসে থাকতে দেখে কিছু একটা আন্দাজ করতে পেরে বলে, হঠাৎ আমার তলব কেন বাবা? পুত্রের কথায় ফিরে তাকায় আসিফ। শান্ত স্বরে বলে, দেখো রঙ্গন, তুমি এই রাজ্যের রাজকুমার। তোমার কিছু দায়িত্ব থাকে রাজ্যের প্রতি। আমি এবং সেনাপতি আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি জাদ কন্যা লিয়ানাকে তুমি হত্যা করবে। পিতার এহেন কথায় আঁতকে ওঠে রঙ্গন। আতঙ্কিত স্বরে বলে, এসব কি বলছ? তুমি তো জ্ঞাত ওই রাজকন্যার শক্তির দৃষ্টান্ত সম্পর্কে। তার শক্তির সম্মুখে আমি খুবই নগণ্য। পুত্রের ভীত মুখশ্রী দেখে বিরক্ত হয় আসিফ। তাকে আশ্বস্ত করতে বলে, আমার পুত্র, তোমাকে যুদ্ধ করতে বলিনি। বলেছি ভালোবাসার জালে ফাঁসাতে। ভালোবাসার জালে ফাঁসিয়ে শেষ করে দাও তাকে। পিতার কথায় সম্মতি জানিয়ে রঙ্গন বলে, ঠিক আছে, আমি অবশ্যই চেষ্টা করব। তবে শুনেছি সে রাজকন্যা পরীর মতোই সুন্দরী এবং যথেষ্ট চতুর। এত সহজ হবে না তাকে ফাঁসানো। তাকে কৌশল দ্বারা ঘায়েল করতে হবে। তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি, আশা করি তুমি নিরাশ করবে না নিজের পিতাকে। আমি সর্বোচ্চ চেষ্টা করব। আসি। রাজকুমার প্রস্থান করতেই অট্টহাসিতে ফেটে পড়ে আসিফ ও রবার্ট। অনুভব শিকারের পেছনে ছুটতে ছুটতে জঙ্গলের শেষ প্রান্তে চলে এসেছে। ঠিক তখনই শুনতে পায় কোনো নারীর খিলখিলিয়ে হাসির আওয়াজ। অবাক হয়ে ভাবে, এই গভীর জঙ্গলে কোনো নারী কিভাবে আসতে পারে। তার কোনো ধারণা নেই দুইটি ভয়ঙ্কর রাজ্য সম্পর্কে। সে আরেকটু এগিয়ে যায় হাসির উৎস খুঁজতে। কিছুটা এগোতেই দেখতে পায় সুন্দরী এক কন্যা গাছের ডালে দোল খাচ্ছে আর খিলখিলিয়ে হাসছে। এ যেন স্বর্গ রাজ্যের কোনো দৃশ্য। এত মায়া কারোর হাসিতে থাকতে পারে তার জানা ছিল না। হঠাৎ সেই নারীর চোখ পড়ে তার দিকে। ভ্রু কুঁচকে তাকায় হা করে চেয়ে থাকা পুরুষটির দিকে।
আচমকা সে গাছ থেকে নেমে তার হাত ধরে ছুট লাগায় জঙ্গলের উদ্দেশ্যে। ঘটনার আকস্মিকতায় টাস্কি খেয়ে যায় অনুভব। নিজ মনে বলে, এই মেয়ে পাগল নাকি? অচেনা একটা পুরুষের হাত ধরে দৌড়াচ্ছে। অতি সুন্দরী মেয়েরা কি পাগল হয়? হায় খোদা, বাঁচাও আমাকে। শেষে কি এক পাগলির রূপে মুগ্ধ হলাম। জঙ্গলে এসে তার হাত ছেড়ে দেয়। অনুভব নারীটিকে উদ্দেশ্য করে কিছু বলতে নিবে তার পূর্বেই রমণী বলে উঠে, আমার নাম লিয়ানা। আর আমি কোনো পাগল টাগল নই। ওখানে তোমার বিপদ হতে পারত, তাই এখানে নিয়ে আসা। আশা করি বুঝেছ। নাকি আরো বোঝাবো? টাস্কি খেয়ে যায় অনুভব। এই মেয়ে কি তার মনের কথা শুনতে পাচ্ছে? এই মেয়ে আবার কোনো পেতনি নইত। এত বড় জঙ্গলে পেতনি থাকতেই পারে। সে কি তবে পেতনির পাল্লায় পড়ল? পেতনিরাও আজকাল এত সুন্দর হয়ে গেছে। অনুভব কিছু বলার আগেই মেয়েটা পুনরায় বলে ওঠে, আরে বন্ধ করো তোমার মনে মনে বকবক করা। আমাকে দেখেই কি তোমার পেতনি মনে হয়? শুধু তুমি অতি সুন্দর একটা পুরুষ দেখে কিছু বললাম না। আমি কোনো পেতনি নই, জঙ্গলের ওপারে আমার ঘর। বুঝতে পেরেছ? একের পর এক হতবাক হয়ে অনুভবের মুখ চুপসে যায়। সে ঠিক করে এই কন্যার সামনে মনে মনেও আর কিছু বলবে না। সূর্য পশ্চিম দিকে হেলে পড়তেই হুঁশ আসে লিয়ানার। আর থাকা যাবে না, আম্মা চিন্তা করবে। অনুভবকে উদ্দেশ্য করে বলে, তুমি কাল আবার এখানে আসবা। আমি তোমার জন্য অপেক্ষা করব। এখন যেতে হবে, আম্মা চিন্তা করবে দেরি করলে। আমি কেন আসব? আর আপনিই বা কেন অপেক্ষা করবেন আমার জন্য? কাল বলবো, এখন আসি। তুমিও দ্রুত ফিরে যাও। অনুভব পিছনে ফিরে পুনরায় সম্মুখে ফিরে তাকাতেই দেখতে পায় মেয়েটা নেই। কি আশ্চর্য, এত তাড়াতাড়ি কোথায় চলে গেল মেয়েটা? নিকষ কালো রাতের প্রহর পেরিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত পরিবেশ। প্রকৃতি তার সৌন্দর্যের মহিমায় মুগ্ধ করে তুলছে চারপাশ। সূর্যের রশ্মি জানালা ভেদ করে মুখে এসে পড়াতে ঘুম ভেঙে যায় অনুভবের। আড়মোড়া ভেঙে উঠে বসতেই স্মরণে আসে অচেনা সেই নারীর মধুময় আহ্বানের কথা। হঠাৎ রোমাঞ্চকর অনুভূতিরা যেন ঘিরে ধরেছে তাকে। যেন এক্ষুনি নারীটিকে দেখতে পেলে তার কলিজা শান্ত হতো। মোহময়ী নারীটিকে দেখার জন্য ছটফট করতে থাকে তার হৃদয়। অনুভব ভাবতে থাকে তাদের গতকালের কথোপকথন, মেয়েটি কি যেন নাম বলেছিল নিজের। তার মায়াময় রূপ, তীক্ষ্ণ চাহনি, সুমধুর কণ্ঠ আর আশ্চর্য ব্যবহারে এতটাই বিমোহিত ছিলাম যে নামটা খেয়ালই করতে পারিনি। কোনো ব্যাপার না, নামে কি আসে যায়, আজ আসলে শুনে নিব। হঠাৎ তার স্মরণে আসে তাকে তো জঙ্গলে যেতে হবে। গলা উঁচিয়ে নিজের মাতাকে ডাকতে লাগল। ইলি ছেলের ডাক শুনে মুচকি হাসে। তার পুত্র তাকে না দেখলে যে দিন শুরু করতে পারে না তা তার অজানা নয়। সে দ্রুত পায়ে অনুভবের কক্ষের দিকে যায়। অনুভবকে বিছানায় বসে থাকতে দেখে বলল, এখনো বিছানায় বসে আছিস কেন? হাত মুখ ধুয়ে আয়, তোকে খেতে দেই। আজ তোর পছন্দের কবুতরের মাংস রান্না করেছি, দ্রুত আয়।
মায়ের কথার উত্তর না দিয়ে তার দিকে চেয়ে থাকে অনুভব। তার মায়ের গভীর মমতা সে প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারে। মায়ের দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে বলে, মায়েরা বুঝি এত সুন্দর হয়? তোমাকে না দেখলে তো আমার দিনই শুরু হয় না আমার জননী। তোমাকে আরেকটু প্রাণ ভরে দেখে নেই, তারপর হাত মুখ ধুতে যাব। ছেলের পাগলামো কথা শুনে মুচকি হাসে এলি। অনুভবের কাছে এগিয়ে গিয়ে বিছানার কোণায় বসে পুত্রের মাথায় হাত বুলিয়ে বলে, কবে বড় হবি তুই? বিয়ে করে বউ নিয়ে আসার পরেও কি থাকবে নিজের মায়ের প্রতি এমন ভালোবাসা? অনুভব কিঞ্চিত রাগান্বিত স্বরে বলে, বউকে প্রেমিকার মতো ভালোবাসবো আর মাকে জননীর মতো ভালোবাসবো। তোমার প্রতি ভালোবাসা আমার কখনোই কমবে না, উল্টা বাড়বে, বুঝেছ? ছেলের কথায় মনে মনে খুশি হলেও প্রকাশ করে না এলি। অনুভবকে উঠার তাড়া দিয়ে বলে, পাকা পাকা কথা বলে মায়ের মন গলাতে ভালোই শিখেছিস। তাড়াতাড়ি খেতে আয়। মা বেরিয়ে যেতেই কিছুক্ষণ হাসে অনুভব, তারপর হাত মুখ ধুয়ে মাতার সাথে ভোজন শেষ করে মাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে। অন্যদিকে রাজকুমারী গভীর চিন্তায় মগ্ন। কিভাবে প্রহরী ভাম্পায়ারদের চোখ এড়িয়ে যাবে সেই সুদর্শন সুপুরুষের নিকট। প্রাসাদ থেকে বেরিয়ে আসতেই দেখতে পায় সদর দ্বারে সকল ভাম্পায়াররা পাহারারত। রাজকুমারীকে দেখে মাথা নুয়ে সম্মান প্রদর্শন করে তারা। রক্ষী প্রধান এগিয়ে আসে তার নিকট। জানতে চায়, কোথাও যেতে চান রাজকন্যা? লিয়ানা কঠোর স্বরে বলে, বাহিরে যেতে চাই ভ্রমণের উদ্দেশ্যে, দ্বার খুলে দিন। রাজকুমারীর হুকুমে খুলে দেওয়া হয় সদর দ্বার। সেখানে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত প্রস্থান করে রাজকুমারী। তড়িৎ বেগে ছুটে চলে জঙ্গলের দিকে। আনমনে ভাবে, অনেকটা দেরি হয়ে গেছে। সে কি আমার জন্য অপেক্ষা করছে, নাকি ফিরে গেছে নিজ ভবনে? অপরদিকে অনুভব অনেকটা সময় অপেক্ষা করে ক্লান্ত হয়ে বসে পড়ে গাছে পিঠ লাগিয়ে। আনমনে বলে, সে কি আসবে না? কথা দিয়ে কথা রাখবে না? নাকি ভুলেই গেছে একদিনের দেখা এই পুরুষটিকে? মুহূর্তেই রাজকুমারী সেখানে পৌঁছে যায়। দূরে থেকে দেখতে পায় সুদর্শন পুরুষটির ক্লান্তিভরা মুখ। খানিকটা মন খারাপ হয় তার। দেরি করে আসার কারণেই যে শুরু পুরুষটির এত অপেক্ষা, এত ক্লান্তি। ব্যস্ত পায়ে এগিয়ে যায় তার দিকে। হঠাৎ কারোর আসার শব্দে মুখ তুলে তাকায় অনুভব। দেখতে পায় তার দিকে চেয়ে আছে এক স্বর্গীয় পরী, যার সাদা বস্ত্র বাতাসে উড়ে জানান দিচ্ছে, তুমি কোনো মানবী নও হে নারী। তুমি যে স্বর্গরাজ্যের হারিয়ে যাওয়া এক পরী। নীরবতা ভেঙে লিয়ানা বলে উঠল, অপেক্ষা করানোর জন্য অত্যন্ত দুঃখিত। তার কথাতে হুঁশ ফেরে অনুভবের। দ্রুত চোখ সরিয়ে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে সে। অতঃপর বলে, এমন স্বর্গীয় দৃশ্য দেখতে হাজার প্রহর অপেক্ষা করতেও আমি রাজি। পুরুষটির সরাসরি কথাতে কিছুটা লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয় লিয়ানা। মনে মনে ভাবে, সে কি জানে তার এমন কণ্ঠে আমি বেসামাল হয়ে পড়ি। ভালো হয়েছে সে জঙ্গলের কাছে থাকে। আমি ছাড়া দ্বিতীয় কোনো নারী তার কণ্ঠ শুনতে পায় না, তাকে দেখতে পায় না। তাকে চুপ থাকতে দেখে অনুভব বলে ওঠে, আপনার নামটা অনুগ্রহ করে আরেকবার বলবেন।
গতকাল তো বলেছিলাম আমার নাম। এত দ্রুত ভুলে গেলে? আমি দুঃখিত, তবে গতকাল এতটাই বিমোহিত ছিলাম যে নামটা খেয়াল করতে পারিনি। পুনরায় একই রকম ঠোঁটকাটা কথাতেই কাশি উঠে যায় লিয়ানার। আচমকা তার অতি নিকটে এগিয়ে আসে অনুভব। নিজের পানির পাত্র থেকে যত্ন সহকারে পানি পান করায় তাকে। পানি পান করানো শেষ করে সরে আসে সে। কিছুটা সময় নীরবতায় কেটে যায়। পুনরায় অনুভব বলে, আপনার নামটা এখনো জানা হলো না। লিয়ানা, লিয়ানা আমার নাম। আর তোমার? আমি অনুভব, আমি আমার মাতার সঙ্গে এই জঙ্গলের পাশেই থাকি। তোমার মাতা নিশ্চয়ই অনেক সুন্দরী। শুধায় লিয়ানা। আপনি কিভাবে বুঝলেন? সে অতীব সুন্দরী বলেই তো তুমি এতটা সুদর্শন। সত্য বলছেন? আমি সুদর্শন? কেন, কোনো সন্দেহ আছে নাকি? কোনো নারী বলেনি কখনো। বলেছে তো, বহুবার বলেছে। অনুভবের কথায় জ্বলে ওঠে লিয়ানা। সে ছাড়াও অনুভবকে কেউ সুদর্শন বলেছে, তার রূপেই মুগ্ধ হয়েছে, একথা তার কাছে বিষ মিশ্রিত ছুরির মতোই যন্ত্রণাদায়ক। বিড়বিড়িয়ে বলে, কেন অন্য কেউ দেখবে অনুভবকে? কেন নজর দেবে তার সুদর্শন পুরুষটির দিকে? নিজেকে সংবরণ করে বলে, কে সেই নারী? তোমার প্রিয় কেউ। অনুভব বুঝতে পারে তার সামনে উপস্থিত মায়াময় নারীটি উতলা হয়ে উঠেছে তারই কারণে। আনমনে ভাবে, তারও কি আমাকে নিয়ে তেমনটাই অনুভূতি হয়, ঠিক যেমনটা তাকে নিয়ে আমার হয়। হালকা হেসে নারীটির উদ্দেশ্যে বলে, সেই নারী আমার অত্যন্ত প্রিয়। এবার যেন লিয়ানার ধৈর্যের বাঁধ ভেঙে যায় অনুভবের এমন বাক্যে। সম্মুখে থাকা নিষ্ঠুর পুরুষটি কি বুঝতে পারছে তার বলা বাক্যগুলো কতটা যন্ত্রণা দিচ্ছে এই নারীটিকে? তার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তেই অস্থির হয়ে যায় অনুভব। তার মজা করে বলা বাক্যে যে সে এত কষ্ট পাবে তা ধারণাও করেনি অনুভব। দ্রুতই নিজের বাহু দ্বারা আলিঙ্গন করে স্বর্গীয় পরীটিকে। অস্থিরতার সাথে বলতে থাকে, আমি দুঃখিত, আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। আমার কারণে আপনার অশ্রু ঝরবে তা আমি মেনে নিতে পারছি না। আমি শুধু মজা করছিলাম। সেই নারী আমার মাতা, সে আমাকে সবসময় সুদর্শন বলতো, আর আজ আপনি বললেন। আমার মাতার পর আমার জীবনের একমাত্র নারী আপনি। হঠাৎ এমন কাজে থমকে যায় লিয়ানা। কান্না থামিয়ে হা করে চেয়ে থাকে তার সাথে লেপ্টে থাকা সুপুরুষটির দিকে। অবাক হয়ে দেখতে থাকে তার অশ্রু কতটা উতলা করে দিয়েছে এই সুদর্শন পুরুষটিকে। মুচকি হেসে নিজেও হাত বাড়িয়ে আলিঙ্গন করে তাকে। আবেশে চোখ বন্ধ করে নেয় অনুভব। সে এতক্ষণে বুঝতে পারে যে সে কি করে ফেলেছে। সরে আসা উচিত তার, কিন্তু এই সুখকর অনুভূতিরা যেন তাকে জানান দিচ্ছে, ঠিকই করেছিস তুই। এই রমণী শুধুই তোর। তাকে আলিঙ্গন করার অধিকারও শুধু তোর। চোখ তুলে তাকায় তার বাহুডোরে আটকে থাকা নারীটির দিকে। ঠোঁট দুটো প্রসারিত করে শুধায়, হবে কি তুমি আমার প্রিয়তমা? দ্রুতই তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে নারীটি। অতঃপর বাহুডোর আরেকটু শক্ত করে বলে, প্রথম দেখাতেই মন দিয়েছিলাম তোমায় নিষ্ঠুর পুরুষ। তুমি যে এক দেখাতেই চুরমার করেছ আমার মনের দ্বার। শুনে খুশি হয় অনুভব।
অতঃপর মুস্কি হেসে দুজনেই নীরবতার সাথে তাদের প্রণয়ের মুহূর্তটাকে উদযাপন করে। অপরদিকে নেকড়ে রাজকুমার রঙ্গন একাধারে নজর রেখে চলেছে ভাম্পায়ার রাজ্যের প্রবেশদ্বারে। কারোর অনুমতি ছাড়া সে ভেতরে প্রবেশ করতে পারবে না। লাগবে কোনো ভাম্পায়ারের সাহায্য। তবেই সে তার বাবার আদেশ পালন করতে পারবে। শেষ করতে পারবে নেকড়ে রাজ্যের চিরশত্রুকে। কিন্তু হায়, কোথায় সেই নারী? কোথায় ভাম্পায়ার রাজার একমাত্র কন্যা? কখন বেরোবে সে ভাম্পায়ার রাজ্যের সীমানার বাহিরে? সে বেরোলে তবেই তো মৃত্যুর জাল ছড়াতে সক্ষম হবে সে। সূর্যের উজ্জ্বল আলো বিলীন হয়ে রাতের অন্ধকার জড়িয়ে নিয়েছে ধরণীকে। পশু পাখি থেকে মানুষ সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছে, কিন্তু রাতের আধারেই যেন আবার কেউ পূর্ণ শক্তি ফিরে পায়। হয়ে ওঠে অতি ভয়ঙ্কর। ভাম্পায়ার রাজ্যের সকল ভাম্পায়ার শিকারের খোঁজে ছুটে চলেছে। গর্জন করছে আকাশ বাতাস কাঁপিয়ে। শরীর হিম করা সেসব গর্জন যে কোনো সাধারণ মানুষের শরীরে কাঁপন ধরাতে সক্ষম। রাজা জাআদ ও রানী অপ্সরা রাজকার্য পরিচালনায় ব্যস্ত সময় অতিবাহিত করছে। রাজকুমারী লিয়ানা নিজের কক্ষে আরাম কেদারায় বসে ছটফট করছে প্রিয় পুরুষটির জন্য। তার মনের শক্তিশালী দ্বার যে ভেঙে সেখানে নিজের জায়গা করে নিয়েছে ভিন্ন জাতির এক সুদর্শন সুপুরুষ। তার মন যেন ক্ষণে ক্ষণে বলে চলেছে, সুদর্শন সুপুরুষটি তোমাকে বড্ড বেসামাল করে তুলেছে হে নারী। প্রিয় পুরুষটির কথা ভাবতেই তার মুখশ্রীতে ফুটে ওঠে রাজ্যের সমস্ত খুশি। সে নিজের ভাম্পায়ার অস্তিত্বের হিংস্রতা ভুলতে বসেছে প্রিয় মানুষটার প্রণয়। মনে মনে ভাবে, আমার মতো সেও কি ভাবছে আমাকে নিয়ে। হঠাৎ রাজকুমারীর কক্ষে তার মাতা রানী অপ্সরী প্রবেশ করে। নিজের কন্যাকে একা একা মুস্কি মুস্কি হাসতে দেখে অবাক হয় খানিকটা। সে জানে তার মেয়ের মাঝে মানুষের অনেক গুণাবলী আছে, এর কারণটাও রানী অপ্সরী নিজে। রাজা জাআদের সাথে তার প্রণয়ের বিবাহ। ভালোবেসে বিয়ে করে ভাম্পায়ার রাজা জাআদকে, যেখানে সে নিতান্তই একজন সাধারণ মানুষ। ভাম্পায়ার রাজ্যের সকলেই রাজার সিদ্ধান্তকে সম্মান করে, তাদের রানী হিসেবে মেনে নিয়েছিল সাধারণ এক মানবীকে। তবে তাদের শর্ত অনুযায়ী তাকে ভাম্পায়ারে রূপান্তর করা হয়েছে। চাইলেও সে আর এখন মানবী হতে পারবে না কখনোই। সে এখন শুধুই একজন ভাম্পায়ার। তাই তো তার কন্যা ভাম্পায়ার ও মানুষ দুই সত্তার অধিকারী শক্তিশালী এক নারী। তবে সে জানে না কন্যার এত খুশির কারণ কি। সমস্ত চিন্তা বাদ দিয়ে রাজকুমারীর উদ্দেশ্যে বলে, আমার কন্যার এত আনন্দের কারণটা কি জানতে পারে তার আম্মা? আম্মার কণ্ঠস্বর পেয়ে চমকে ওঠে লিয়ানা। পরক্ষণেই নিজেকে সামলে আম্মাকে বসতে অনুরোধ করে সে। আম্মা কি কিছু সন্দেহ করছে? অতঃপর সে নিজেই আম্মাকে শুধাই, আম্মা আপনি অনুমতি দিলে আপনাকে একটা প্রশ্ন করতে পারি? রানী অপ্সরা মুস্কি হেসে বললেন, কেন নয় আমার কন্যা। অবশ্যই তুমি নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো। মাতার অনুমতি পেয়ে লিয়ানা জানতে চায় মানুষ সম্পর্কে। মানুষের অনুভূতি কেমন? তারা কিসে খুশি হয়, কিসে দুঃখ পায়? জানান আমাকে মানুষ সম্পর্কে সকল তথ্য। মেয়ের প্রশ্নে হকচকিয়ে যায় রানী।
হঠাৎ তার কন্যা মানুষ সম্পর্কে এতটা কৌতূহলী হলো কেন, আগে তো কখনোই এসব বলেনি। মাতাকে নিশ্চুপ থাকতে দেখে সে পুনরায় একই কথা শুধায়। তাকে যে জানতেই হবে তার প্রিয় মানুষটি সম্পর্কে। কন্যার এমন অস্থিরতা ঠিকই ধরতে পারে রানী। তাই বলতে শুরু করলেন, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। তাদের আবেগ, অনুভূতি, দুঃখ, কষ্ট, আনন্দ সবই তারা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে। অলৌকিক কোনো শক্তির অধিকারী না হয়েও তারা সবচেয়ে শক্তিশালী। তারা ভালোবাসতে পারে মন প্রাণ দিয়ে, আবার ধোঁকাও দিতে পারে। মানুষেরা নিত্য নতুন খাবার পছন্দ করে, ঘুরতে পছন্দ করে, অপছন্দ করে তাদের যারা তাদের সাথে মিথ্যা কথা বলে ধোঁকা দেয়। কিন্তু তুমি কেন জানতে চাইছো তাদের সম্পর্কে? আম্মার কথাগুলো এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল লিয়ানা। হঠাৎ মাতার প্রশ্নে ধ্যান ভাঙে তার। বলল, এমনিতেই আসলে জানতে ইচ্ছা করছিল। মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে অনুভব। ঘুমাতে পারছে না সে, ইচ্ছে করছে ছুটে চলে যেতে তার প্রিয়তমার কাছে। খুব করে জানতে ইচ্ছে করছে তার প্রিয়তমার বর্তমান অবস্থান। কি করছে সে এখন? অস্থির হয়ে যাচ্ছে অনুভব তার প্রিয়তমার কারণে। ছেলেকে অস্থিরভাবে শ্বাস নিতে দেখে ঘাবড়ে যায় এলি। অনুভবের মাথায় হাত বুলিয়ে জানতে চায় তার অস্থিরতার কারণ। মাকে চিন্তিত দেখে মাথা তুলে হালকা হাসে অনুভব। বলল, ঘুম পাচ্ছে মা। ওহ, এই কথা আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলি বাদর ছেলে। মায়ের দুই গালে হাত রাখে অনুভব। বলল, আমি তো জানি আমার জননী আমাকে চোখে হারায়। তার কথায় মাথায় আস্তে করে গাঁটটা মারে এলি। বলে, ঘুমিয়ে পড় তুই, আমি যাই। দরজার দিকে এগিয়ে গেলেই পেছনে থেকে অনুভব বলে ওঠে, শুভরাত্রি মা। শুনতে পেয়ে মুচকি হেসে নিজের কক্ষে চলে যায় এলি। মা চলে যেতেই সে আবার মগ্ন হয়ে পড়ে প্রিয়তমার ভাবনাতে। এ কি জাদু করিলা তুমি কন্যা? সারা রাত সে ঘুমাতে পারে না। ভোরের আলো ফুটতেই রাজ্যের ঘুম নামে তার চোখে। একসময় ঘুমের কোলে ঢলে পড়ে সে। সময়টা দুপুর, তবে নেকড়ে রাজ্যকে সূর্যের তীব্র রশ্মিও যেন আলোকিত করতে পারে না, এতটাই অন্যায় অনাচার চলে সেখানে। চারদিকে শুধু গগন বিদারক চিৎকার। প্রাসাদে আসিফ এবং রবার্ট রাজসভায় আলোচনা করছে। আসিফ চিন্তিত ভঙ্গিতে সেনাপতি রবার্টকে বলে, তোমার কি মনে হয় রবার্ট, আমার পুত্র কি সফল হবে? পারবে কি আমাদের চিরশত্রুকে শেষ করতে? রবার্ট মহারাজকে আশ্বস্ত করতে দ্রুত বলে ওঠে, অবশ্যই পারবে মহারাজ, আমাদের রাজকুমার রঙ্গন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। সে যখন এই দায়িত্ব নিয়েছেন তখন অবশ্যই পূরণ করবে তার দায়িত্ব। রবার্টের কথাতে আশ্বস্ত হয় রাজা। আসিফ তবুও যেন তার চিন্তা কমে না খুব একটা। যে করেই হোক শেষ করতে হবে ওই রাজকুমারীকে, না হলে শেষ হয়ে যাবে আমার রাজ্য। ধ্বংস হয়ে যাব আমিসহ আমার বিশাল এই কালো জগৎ। ভাম্পায়ার রাজ্যের সকলে নিজ নিজ কর্মে ব্যস্ত। রাজা রানী রাজসভায় উপস্থিত রাজ সিপাহীদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। তখনই সেখানে উপস্থিত হয় রাজ্যের মন্ত্রী ওয়ালিদ, তবে তার সঙ্গে রয়েছে একজন অচেনা যুবক। ওয়ালিদ রাজা এবং রানীকে সম্মান প্রদর্শন করে তাদের সাথে পরিচয় করিয়ে দেয় যুবকটির।
রাজামশাই, যুবকটি আমার বোনের একমাত্র পুত্র রণবীর। যুবকটি সম্মান প্রদর্শন করে রাজা এবং রানীকে। রাজা জাদ হালকা হেসে যুবকটির উদ্দেশ্যে বলে, স্বাগতম তোমাকে আমার প্রাসাদে। আমার গৃহের অতিথি তুমি, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে। যাও মন্ত্রী, তাকে কক্ষে পৌঁছে দিয়ে আসো। রণবীর মুস্কি হেসে ধন্যবাদ জানিয়ে প্রস্থান করে সেখান থেকে। মন্ত্রী ওয়ালিদ তাকে পৌঁছে দেয় নির্ধারিত কক্ষে। কক্ষে প্রবেশ করে রহস্যময় হাসে রণবীর। মন্ত্রী চলে যেতেই সে বেরিয়ে পড়ে প্রাসাদটা ঘুরে দেখতে। প্রাসাদের বাহিরের বাগানে নজর পড়তেই মুগ্ধতায় ছেয়ে যায় তার চোখ। বাগানের ফুলগুলোকে কোমল হাতে ছুঁয়ে দিচ্ছে এক নিদারুণ সুন্দরী কন্যা। বাগানের ফোটা অগণিত নাম না জানা বাহারি ফুলের মাঝে সৌন্দর্যতার প্রতিযোগিতাতে এই ফুলটাই বেশি আকর্ষণীয়। পাহারারত এক প্রহরীকে ডেকে জিজ্ঞেস করে, কে এই কন্যা, কি তার পরিচয়? প্রহরী তার দৃষ্টি অনুসরণ করে দেখতে পায় রাজকুমারীকে। সেই যুবকটিকে জানায় ইনি তাদের রাজার একমাত্র কন্যা রাজকুমারী লিয়ানা। প্রহরীর কথাই কিছুটা চমকে যায় রণবীর। পরক্ষণেই রহস্যময় হেসে ত্যাগ করে সে স্থান। এগিয়ে যায় রাজকুমারীর দিকে। আশেপাশে কারোর উপস্থিতি বুঝতে পেরে এদিক ওদিক তাকাতেই লিয়ানা দেখতে পায় একটি যুবক তার দিকে এগিয়ে আসছে। চিনতে পারে না, সে আগে কখনো দেখেছে বলেও মনে পড়ে না। অপরিচিত পুরুষ তার বাগানে প্রবেশ করেছে দেখে রাগান্বিত হয় রাজকুমারী। রাগে তার তীক্ষ্ণ দাঁত দুটি বেরিয়ে আসে, নখগুলো বিরাট আকার ধারণ করে। হাওয়ার বেগে ছুটে গিয়ে তার বড় বড় নখ দ্বারা আঁচড় কাঁচে যুবকটির শরীরে। যুবকটি ব্যথায় আহ বলে বসে পড়ে। তবুও যেন রাগ কমছে না রাজকন্যার। তীক্ষ্ণ দাঁত দুটি এগিয়ে নেয় যুবকের গলার কাছে। বলে, কে তুই? এত বড় সাহস তোর, আমার অনুমতি ছাড়া আমার বাগানে প্রবেশ করেছিস? নিজের পরিচয় দে, নতুবা এখনই তোর সমস্ত রক্ত শুষে নেব আমি। দূর দেখে রানী দেখতে পায় তার কন্যা রণবীরের প্রাণ নিতে মরিয়া হয়ে উঠেছে। সে হন্তদন্ত হয়ে ছুটে যায় বাগানের দিকে। লিয়ানাকে থামিয়ে রাগান্বিত স্বরে বলে, এ কি করছো তুমি কন্যা? এই যুবক প্রাসাদের অতিথি মন্ত্রী মশাইয়ের বোনের পুত্র রণবীর। অতিথির সাথে তুমি কিভাবে এরূপ আচরণ করতে পারো? মাতার কথাতে শান্ত হয়ে যায় লিয়ানা। ভুল করেছে বুঝতে পেরে নিজেকে স্বাভাবিক করে সরে আসে রণবীরের কাছ থেকে। মাতাকে বলে, এমন হলে তার নিজের পরিচয় দেওয়ার প্রয়োজন ছিল। রণবীর কোনোভাবে উঠে দাঁড়িয়ে বলে, আমি দুঃখিত, আসলে আমার জানা ছিল না আপনি এত রাগান্বিত হয়ে যাবেন। রানী অপ্সরা বুঝতে পারেন তার কন্যার রাগের কারণ। তিনি বলেন, তাহলে তোমরা আলাপ করো, আমি কক্ষে যাচ্ছি, আমার বিশ্রাম প্রয়োজন। রানীমা প্রস্থান করেছেন দেখে রণবীর রাজকুমারীকে বলল, যেহেতু আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে তাই আমাদের উচিত সেটাকে শুধরে নেওয়া। আমরা কি বন্ধু হতে পারি? লিয়ানার মোটেই ইচ্ছা নেই এর সাথে বন্ধুত্ব করার, তবুও অতিথিকে তো অসম্মান করা যায় না, তাই বাধ্য হয়ে সম্মতি জানালো। রাজকুমারীর সম্মতি পেয়ে খুশি হল রণবীর। সে বলল, আপনাদের রাজ্যে আমি প্রথমবার এসেছি, আপনি কি অনুগ্রহ করে আমাকে রাজ্যটা ঘুরিয়ে দেখাবেন? লিয়ানা বলল, হ্যাঁ অবশ্যই, কেন নয়। আপনি আমার প্রাসাদের অতিথি বলে কথা।
চলুন তবে যাওয়া যাক। তারা বেরিয়ে পড়ল রাজ্য ঘুরতে। এক পর্যায়ে রণবীর রাজ্যের পাশের জঙ্গল দেখার ইচ্ছা প্রকাশ করল। জঙ্গল দেখতে দেখতে হঠাৎ সুন্দর এক ফুলে চোখ আটকে গেল রণবীরের। রাজকুমারীকে বলল ফুলটি তাকে নিয়ে দিতে। অবাক হয়ে লিয়ানা বলল, ফুলটা তো আপনি নিজেও তুলে নিতে পারেন। রাজকুমারীর কথাই রণবীর হালকা হেসে বলল, পারি, কিন্তু আপনি দিলে খুশি হব। বাধ্য হয়ে লিয়ানা নিজেই ফুলটা তুলে তাকে দিল। অনুভব শিকারের পেছনে ছুটছিল জঙ্গলে, হঠাৎ অদূরে দেখতে পায় তার প্রিয়তমাকে এক যুবকের সঙ্গে। সে ভাবতে থাকে যুবকটি কে হতে পারে। ঠিক তখনই সে এক হৃদয় পোড়ানো দৃশ্য দেখতে পায়। তার প্রিয়তমা অচেনা সেই যুবকটিকে ফুল দিচ্ছে। এই দৃশ্যে তার আকাশ পরিমাণ কষ্ট হয়, যেন তার বুকে কেউ গরম উত্তপ্ত লোহা ঢুকিয়ে দিচ্ছে। নিষ্ঠুর প্রিয়তমা, আজ তুমি আমাকে আকাশ সমান কষ্ট দিয়েছ। সে দ্রুততার সাথে ত্যাগ করে সেই স্থান। তার মনে মনে বলা প্রত্যেকটা কথা রাজকুমারী শুনতে পায় তার ভ্যাম্পায়ার শক্তির কারণে। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পায় না, তবে সে বুঝতে পারে তারই কারণে কষ্ট পেয়েছে তার প্রিয়, কিন্তু সঙ্গে রণবীর থাকায় কিছুই করার থাকে না রাজকুমারীর। রণবীর জানতে পারলে তার রাজ্যের লোকজনও জেনে যেতে পারে, এতে তার প্রিয়র ক্ষতির আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে তার নিজের প্রতি রাগ হচ্ছে, কেন এই যুবকের কথা মানতে গেল সে। তার হিংস্রতা প্রকাশ পেতে চাইছে, তাই দ্রুতই ফিরে তারা প্রাসাদের উদ্দেশ্যে। রণবীর ঘুমিয়ে আছে নিজ কক্ষে। রাত্রির মধ্যম প্রহরে কেউ তার কক্ষে প্রবেশ করে, এগিয়ে যায় ফুলদানিতে সাজিয়ে রাখা সুন্দর ফুলটির দিকে। নিজের সমস্ত হিংস্রতা নিয়ে হাতে নেয় ফুলটি। দিনের প্রথম প্রহরে সবাই নিজেদের দৈনন্দিন কাজের সময় পার করছে। অন্ধকার রাজ্যের রাজপ্রাসাদে সবাই নিজ নিজ দায়িত্ব পালনে ব্যস্ত। কাজ শেষে সকলে একত্রিত হয়ে একসঙ্গে ভোজন করছে, সবার হাতে বিভিন্ন পশু পাখির রক্ত ভর্তি রাজকীয় গ্লাস, যেটাকে তারা অমৃতর মতো করে চেটেপুটে খাচ্ছে। এটাই যে তাদের শক্তি যোগাবে দিনভর। তাই তারা এক ফোঁটা রক্ত ছাড়তেও রাজি নয়। সেখানে উপস্থিত নেই শুধু দুজন, রাজকুমারী লিয়ানা ও রণবীর। রাজকুমারী লিয়ানা তার দুইটি সত্তার কারণে রক্তের সাথে সাথে মনুষ্য খাবার ও ভোজন করতে সক্ষম, তাই সে অধিকাংশ সময় মনুষ্য খাবারই গ্রহণ করে থাকে, তবে ভ্যাম্পায়ার সত্তার কারণে রোজ রাতে তাকে রক্ত পান করতে হয়। অন্যদিকে রণবীর কেন খেতে আসছে না তা সেখানে উপস্থিত কারোরই জানা নেই। মন্ত্রী ওয়ালিদ জানান, রণবীর অন্য কারোর সামনে ভোজন করে না, এটা তার ছোটবেলার অভ্যাস। তার কথা শুনে রাজা জাদ একজন প্রহরীকে রক্ত ভর্তি গ্লাস সহ পাঠালেন তার কক্ষে। রণবীর নিজ কক্ষে কপালে হাত রেখে বসে আছে, তাকে দেখেই বোঝা যাচ্ছে সে গভীর চিন্তায় মগ্ন। রাত্রের শেষ প্রহরে তার ঘুম ভাঙলে সে শিকারে বেরোনোর জন্য উঠে বসতেই লক্ষ্য করে তার পালঙ্কের কাছে গতকাল রাজকুমারীর তুলে দেওয়া সেই ফুলটি পড়ে আছে, তাও ছিন্নভিন্ন ভাবে, যেন কেউ নিজের সমস্ত আক্রোশ মিটিয়েছে এই ফুলের উপর। সে ক্ষুধার্ত থাকায় সেখানে বেশি নজর না দিয়ে চলে যায় শিকার করতে, তবে শিকার শেষে তার ক্ষুধার যাতনা ঠান্ডা হতেই ফুলটিকে নিয়ে তার চিন্তা বাড়তে থাকে। আনমনে বলে, কে এসেছিল আমার কক্ষে? কেউ কি সন্দেহ করছে আমাকে? আমার পরিচয় সম্পর্কে প্রাসাদের কেউ আবার জেনে যায়নি তো?
তখনই কেউ কক্ষের দ্বারে কড়া নাড়ে। দ্রুত উঠে গিয়ে দ্বার খুলে দেখতে পায় একজন ভ্যাম্পায়ার দাঁড়িয়ে আছে রক্ত ভর্তি গ্লাস নিয়ে। সে কিছু বলার আগেই ভ্যাম্পায়ারটি বলে, আপনার জন্য খাবার নিয়ে এসেছি, অনুগ্রহ করে গ্রহণ করুন। আর কথা না বাড়িয়ে গ্লাসটি নিয়ে কক্ষের দ্বার পুনরায় বন্ধ করে দেয় সে। রাজকুমারী আরও আগেই ভোজন সেরে বেরিয়ে গেছে বাহিরে। তাকে যে তার প্রিয়র ভুল ভাঙাতে হবে। তাই সে দ্রুত ছুটে চলেছে জঙ্গলের উদ্দেশ্যে। অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় জঙ্গলে। নির্ধারিত জায়গায় গিয়ে খুঁজতে থাকে তার সুদর্শন পুরুষটিকে। কিন্তু কোথায় সে? আমি কি সময়ের পূর্বেই চলে এসেছি? থাক, অপেক্ষা করি, সে হয়তো একটু পরেই চলে আসবে। একটু একটু করে সময় পেরোতে থাকে, কিন্তু হায়, রাজকুমারীর অপেক্ষা আর শেষ হয় না। দিনের প্রথম প্রহর অতিবাহিত হয়ে মধ্যাহ্ন প্রহর এসে যায়। সূর্য মাথার উপর এসে গেছে, তার উজ্জ্বল রশ্মি আরও তীব্র রূপ ধারণ করছে। তবে তার প্রিয় পুরুষটি আর আসে না। এক পর্যায়ে রাজকুমারী সিদ্ধান্ত নেয় সে পুরো জঙ্গল খুঁজে দেখবে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। সমস্ত জঙ্গল নিজের প্রিয়কে খুঁজেও তার দেখা মেলে না কোথাও। মন খারাপ করে বসে পড়ে মাটিতে। তবে কি আর আসবে না তার সুদর্শন পুরুষ? আনমনে বলে ওঠে, এত রাগ তোমার আমার প্রতি? একটিবারও কি মনে পড়ছে না আমার কথা? এত নিষ্ঠুর তুমি কি করে হতে পারো প্রিয়? তখনই একটি বলিষ্ঠ কণ্ঠস্বর শুনতে পায় তার অতি নিকটে। মাথা তুলতেই দেখতে পায় তার দিকে নিজের হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে তার প্রিয়। হাসি ফুটে ওঠে তার নিখুঁত ঠোঁট জোড়ায়। অনুভব উপলব্ধি করতে পারে তার প্রিয়তমা তার কারণে কষ্ট পেয়েছে। তবুও তাকে দেখতেই হাসি ফুটে উঠেছে তার স্বর্গীয় পরিরোষ্ঠে। আজ নিজেকে বড্ড ভাগ্যবান মনে হচ্ছে তার। আর দেরি না করে হাত ধরে টেনে তুলে নিজের বাহুডোরে আগলে নেয় নিজের প্রিয়তমাকে। লিয়ানা দীর্ঘ সময় পর নিজের কাঙ্ক্ষিত পুরুষটিকে কাছে পেয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে তার সাথে মিশে যায়। দুজনেই কিছুক্ষণ নীরবে চোখ বন্ধ করে নিজেদের প্রিয় মানুষটির স্পর্শ অনুভব করে। সমস্ত রাগাভিমান কষ্ট সব যেন বিলীন হয়ে গেছে তাদের আলিঙ্গনের সাথে। অনুভব তার প্রণয়িনীর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলে, তুমি ডাকলে আমি কি করে না এসে থাকতে পারি বলো? তোমার প্রতি আমি যে কখনোই নিষ্ঠুর হতে পারি না আমার প্রিয়তমা। অনুভবের কথাতে যে অভিমান লুকিয়ে আছে তা স্পষ্ট উপলব্ধি করতে পারছে লিয়ানা। তার বুক থেকে মাথা তুলে তাকিয়ে বলল, আমার কারণে কষ্ট পেয়েছ তুমি, তা যে আমি মেনে নিতে পারছি না প্রিয়। গতকাল তোমাকে আমি দেখে ফেলেছি, তাই বৃথায় লুকানোর চেষ্টা করো না। কালকের সেই যুবক ছিল আমার পরিবারের অতিথি, শুধুমাত্র অতিথিকে অসম্মান করব না বলেই তাকে নিয়ে বেরিয়েছিলাম আশপাশটা ঘুরে দেখাতে, এবং ফুলটাও তার ইচ্ছা রাখতে এক প্রকার বাধ্য হয়েই দিয়েছিলাম। তবে সেই ফুল আমি ছিন্নবিচ্ছিন্ন করেছি নিজ হাতে। যেই জিনিসে তুমি কষ্ট পাও সে জিনিস আমি ধ্বংস করে দেব, তা ফুল হোক বা মানুষ। হিংস্রতা প্রকাশ পাচ্ছে তার প্রতিটি বাক্যে। রাগে হিতাহিত জ্ঞান ভুলে নিয়ন্ত্রণ হারিয়ে চোখগুলো সবুজ বর্ণ ধারণ করেছে। বেরিয়ে এসেছে হিংস্র ভ্যাম্পায়ার রূপ।
অনুভবের দৃষ্টিগোচর হতেই আতঙ্কিত হয়ে ছিটকে পড়ে সে। প্রিয়তমার এমন রূপের সাথে সে মোটেই পরিচিত নয়। অনুভবকে আতঙ্কিত হতে দেখে হুঁশ ফেরে লিয়ানার। বুঝতে পারে বিরাট ভুল করে ফেলেছে সে। দ্রুত নিজেকে স্বাভাবিক করে এগিয়ে যেতে নেয় অনুভবের দিকে। এক পা বাড়িয়ে আবার পিছিয়ে আসে। প্রিয় মানুষটির আতঙ্কিত মুখ দেখে তাকে হারিয়ে ফেলার শঙ্কায় কলিজা শুকিয়ে আসে তার। অনুভব কি ভয় পাচ্ছে আমাকে? তবে কি এখানেই ঘটবে এই প্রণয়ের সমাপ্তি? সে কি এখন থেকে ঘৃণা করবে আমাকে? আমি তো নিজের পরিচয় গোপন করে ধোঁকা দিয়েছি আমার প্রিয়তমকে। মাতা তো বলছিল মানুষেরা এমন ব্যক্তিদেরকে ঘৃণা করে। তবে কি আমার অনুভব আমাকে ভুলে গিয়ে হয়ে উঠবে অন্য কারোর মুগ্ধতার কারণ? অশ্রুতে ভরে ওঠে তার দুটি চোখ। যাকে আমি অন্য নারীর সাথে কল্পনাও করতে পারি না তাকে কি করে অন্য নারীর সাথে সহ্য করব আমি? অশ্রুগুলো ঝরে পড়তেই তাকে অবাক করে দিয়ে অনুভব এগিয়ে এসে নিজ বাহু দ্বারা আগলে নেয় তাকে। নিজের ওষ্ঠজোড়া দিয়ে শুষে নেয় তার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুকণা। লিয়ানা হতবাক হয়ে দেখতে থাকে তার প্রিয় পুরুষের করা কাণ্ডগুলো। এতবার সত্যি জানার পরেও সে কিভাবে এত স্বাভাবিক থাকতে পারে? নিজের প্রিয়তমার থেকে এতবার ধোঁকা পেয়েও সে কিভাবে তাকে আলিঙ্গন করতে পারে? সে কোনো মানবী নয় বরং হিংস্র এক জাতি জানার পরেও কিভাবে প্রণয় সিক্ত হতে পারে? নিজের প্রিয়তমাকে অবাক চোখে চেয়ে থাকতে দেখে মুচকি হেসে তার চোখে চুম্বন করে বলল, তুমি মোটেই ভয়ঙ্কর নও আমার প্রিয়তমা। তুমি সব রূপেই আকর্ষণীয়। ভাম্পায়ার রূপ তো বললামই না, যাকে বলে একদম ভয়ঙ্কর সুন্দর। লিয়ানা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। এই পুরুষ আসলেই বড্ড ঠোঁটকাটা, অসভ্য একজন পুরুষ। অনুভবের স্বাভাবিক আচরণের পরেও নিজের মনকে পুরোপুরি শান্ত করতে আকুলতা ভরা কণ্ঠে বলল, তুমি সত্যি আমাকে ছেড়ে যাবে না তো? ঘৃণা করবে না তো আমাকে? অনুভব বুঝতে পারে তার প্রিয়তমা তাকে হারানোর ভয়ে উতলা হয়ে উঠেছে। তাই তাকে স্বাভাবিক করতে দুষ্টু হেসে বলল, আমি কি এতই পাগল নাকি যে এত সুন্দরী কন্যার মন ভাঙব? এত আবেশময় স্পর্শ থেকে কেন নিজেকে বঞ্চিত করব? অনুভবের কথাতে তার বাহুডোর থেকে সরে আসে লিয়ানা। দূরে গিয়ে বলল, অসভ্য বাজে পুরুষ। প্রিয়তমার এমন বাক্যে হাসিতে ফেটে পড়ে অনুভব। প্রাসাদের কোনো এক কক্ষে রাজকীয় বিশালাকা আয়নার সামনে দাঁড়িয়ে রহস্যময় হেসে চলেছে এক যুবক। মনে মনে বলছে, বোকা রাজা, অজান্তেই নিজের শত্রুকে প্রাসাদে জায়গা দিয়ে বড্ড ভুল করেছ তুমি। এর মাসুল তোমার কন্যাকে জীবন দিয়ে দিতে হবে, হা হা হা। নিকষ কলধোঁয়ায় ছেয়ে গিয়েছে পুরো কক্ষ। কক্ষের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন পশু পাখির হাড়, রক্ত ও অদ্ভুত কিছু পাথর। ভয়ানক সেই কক্ষের ঠিক মাঝখানে বসে রয়েছে এক নারী। চোখ দুটো বন্ধ করে এক মনে জপে চলেছে ভয়ঙ্কর সব মন্ত্র। সব জায়গায় মাকে খুঁজে না পেয়ে অনুভব বুঝে যায় তার মাতা এই মুহূর্তে কোথায় থাকতে পারে। জাদুর কক্ষে প্রবেশ করে অনেকবার, মাকে ডেকেও সাড়া না পেয়ে বিরক্ত হয়ে বেরিয়ে যায় কক্ষ থেকে। ছেলে বেরিয়ে গেছে বুঝতে পেরে চোখ খোলে এলি।
অতঃপর মুচকি হেসে পুনরায় চোখ বন্ধ করে একমনে মন্ত্র জপতে থাকে। জীবনে আজ প্রথমবার মায়ের পুস্তিকা সংগ্রহশালার সামনে এসে দাঁড়িয়েছে অনুভব। তাকে জানতে হবে প্রিয়তমার সম্পূর্ণ পরিচয়, জানতে হবে তার রাজ্য সম্পর্কে সকল তথ্য। তাই তো মায়ের কাছে গিয়েছিল সে সব কিছু জানতে। তবে মাতা জাদু কার্যে ব্যস্ত থাকায় সে এখানে এসেছে। সে জানে তার মাতা আশেপাশে ঘটে যাওয়া সকল কিছুই তার জাদু দ্বারা লিপিবদ্ধ করে রাখে। নিশ্চয়ই তার প্রিয়তমার রাজ্য এবং তার পরিচয় সম্পর্কেও এখানে কিছু লিপিবদ্ধ করা আছে। মাতা কখনোই তাকে এখানে আসতে দেয়নি। কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে এ ব্যাপারে, তবুও নিজের কৌতূহলকে দমাতে না পেরে মায়ের আদেশ অমান্য করে এখানে এসেছে সে। কক্ষে প্রবেশ করে দেখতে পায় কাঠ দিয়ে তৈরি বিশালাকা তাকের মধ্যে সারি সারিভাবে সাজানো রয়েছে হাজার হাজার পুস্তিকা। সে অবাক হয়ে যায় এত সংগ্রহ দেখে। এত পুস্তিকার ভেতর নিজের কাঙ্ক্ষিত জিনিসটি কি করে খুঁজব? অনেক খুঁজেও কাঙ্ক্ষিত জিনিসটি না পেয়ে হয়রান হয়ে বসে পড়ে অনুভব। হঠাৎই লক্ষ্য করে উপরের তাকে দুটি ভিন্ন রকম পুস্তিকা একদম আলাদাভাবে সাজানো রয়েছে। কৌতূহলী হয়ে দ্রুত উঠে দাঁড়িয়ে নেওয়ার চেষ্টা করে পুস্তিকাগুলি, তবে অতিরিক্ত উঁচু স্থানে থাকায় নাগালে পায় না সে। ইলি জাদু কার্য সমাপ্ত করে কক্ষগুলোতে খুঁজে চলেছে ছেলেকে। না পেয়ে চিন্তিত হয়ে বলে, কোথায় গেল ছেলেটা? অপরদিকে অনুভব মাতার পদধ্বনি শুনতে পেয়ে দ্রুত বেরিয়ে আসে কক্ষ থেকে। চতুরতার সাথে ছুটে যায় প্রবেশ দ্বারের দিকে। মুখে হাত রেখে বলে, যাক বাবা, বেঁচে গেছি। মাতা জানতে পারলে আজ খতম আমি। ছেলেকে না পেয়ে চিন্তিত হয়ে বাহিরে যাওয়ার উদ্দেশ্যে পা চালায় ইলি। খানিকটা এগিয়ে দেখতে পায় তার পুত্র প্রবেশ দ্বারে দাঁড়িয়ে আছে। সে রেগে গিয়ে বলে, কোথায় গিয়েছিলি এই ভরদুপুরে? আমাকে চিন্তায় না ফেললে কি ভালো লাগে না তোর? অনুভব হাসার চেষ্টা করে বলে, বাহিরে একটু হাওয়া খেয়ে আসলাম। আমার মাতা, এত চিন্তিত কেন হচ্ছ তুমি? তুমি কি দেখতে পাও না তোমার পুত্র এখন বড় হয়ে গিয়েছে? ছেলের কথায় বিরক্ত হয় ইলি। ছেলেটা আস্ত ফাজিল হয়েছে। সে কিঞ্চিত রেগে বলে, ফাজিল ছেলে? মায়ের সাথে ফাজলামি করিস? মাকে বাচ্চাদের মতো রাখতে দেখতে বড্ড ভালো লাগে অনুভবের। তাই তো সে প্রায় অকারণে এমন ফাজলামি করে। মায়ের দিকে এগিয়ে গিয়ে তার দুই গালে হাত রেখে বলে, তুমি কি জানো আমার জননী, তোমার এই রাগে মুখটা তোমার পুত্রের কাছে কতটা প্রিয়? তোমার এই রাগী মুখশ্রী দেখার জন্য হলেও 1000 বছর বাঁচতে চাই আমি। ইলি মুচকি হাসে তার পুত্রের আবেগপ্রবণ স্বীকারোক্তি শুনে। বলে, থাক, অনেক হয়েছে তোর জননী প্রীতি। অন্ধকার রাজ্য জুড়ে সকলে আতঙ্কিত। রাজ্যে নেকড়ে প্রবেশ করছে। গভীর রজনীতে তার গর্জন শোনা গেলেও এখনো দর্শন মেলেনি তার। পুরো রাজ্যে সমস্ত ভ্যাম্পায়ারের একত্রিত অভিযানেও মেলেনি তার কোনো অস্তিত্ব। নিজ সিংহাসনে চিন্তিত ভঙ্গিতে বসে আছে রাজা জাদ। এত প্রহরী, এত পাহারা থাকা সত্ত্বেও প্রবেশ দ্বার পেরিয়ে শত্রু ঢুকে পড়েছে তার রাজ্যে, তবে কি বিশ্বাসঘাতকতা করল তার নিজ রাজ্যের কেউ? পিতার চিন্তিত মুখশ্রী দেখে এগিয়ে আসে রাজকুমারী। জানতে চায় নেকড়ের জন্য এত আতঙ্কিত হবার কারণ
কিসের এত শত্রুতা তাদের সাথে এই ভাম্পায়ার রাজ্যের? কেন তারা আমাদের ক্ষতি করতে মরিয়া হয়ে উঠেছে? কন্যার প্রশ্নের কোনো উত্তর নেই রাজার কাছে। সে নিরুত্তর কিভাবে বলবে নিজের কন্যাকে, যে তাকে হত্যা করে তার সমস্ত শক্তি ছিনিয়ে নিতেই এত ষড়যন্ত্র? সে পিতা হয়ে কি করে উচ্চারণ করবে এই নিষ্ঠুর বাক্য? পিতার নীরবতা বিচলিত করে লিয়ানাকে। কেন তার পিতা কিছু বলছে না তাকে? সে এই রাজ্যের রাজকুমারী, তারও তো কিছু দায়িত্ব থাকে নিজ রাজ্যের প্রতি। তবে কেন এত লুকোচুরি তার সাথে? পুনরায় একই প্রশ্ন করার পরেও পিতাকে নিশ্চুপ পেয়ে উত্তরের আশা ছেড়ে দিয়ে রাজসভা ত্যাগ করে সে। বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে। প্রাসাদ পেরোতেই তাকে বাধা প্রদান করা হয় প্রধান ফটকে। রক্ষীদের এমন কার্যে রাগান্বিত হয় রাজকুমারী। জ্বলে ওঠে তার গাঢ় সবুজ চোখ দুটি। হিংস্র কণ্ঠে হুঙ্কার ছেড়ে বলে, এত বড় স্পর্ধা তোমাদের আমার কার্যে হস্তক্ষেপ করো? তোমরা কি ভুলতে বসেছ আমি এ রাজ্যের রাজকুমারী, আর রাজকুমারীর রাস্তায় বাধা প্রদান করার মতো দুঃসাহসিকতা দেখিয়েছ তোমরা? প্রস্তুত হও নিজেদের মৃত্যুর জন্য, যা বর্তমানে তোমাদের সম্মুখে দণ্ডায়মান। রাজকুমারীর হুঙ্কার শুনে রক্ষীগুলো ভয়ে কাঁপতে শুরু করে, মিয়ে পড়ে মৃত্যু ভয়ে। রক্ষী প্রধান এগিয়ে এসে মাথা নিচু করে জানায়, আমাদের ভুল মার্জনা করুন রাজকুমারী। আমাদের উদ্দেশ্য আপনার কার্যে হস্তক্ষেপ করা নয়, আমরা শুধু রাজার হুকুম পালন করেছি মাত্র। রক্ষীর কথাই অবাক হয়ে লিয়ানা জানতে চায়, কি এমন হুকুম করেছেন আমার পিতা তোমাদেরকে? রক্ষী প্রধান পুনরায় বলে, রাজামশাই জানিয়েছেন রাজ্য থেকে নেকড়ে শনাক্ত না করা পর্যন্ত আপনি প্রাসাদের বাহিরে যেতে পারবেন না। রাগান্বিত হয়ে প্রাসাদে ফিরে আসে সে। কেন শুধু তার উপরেই এমন কঠোর নিষেধাজ্ঞা? সে তো ক্ষতি করেনি কারোর, তবে কেন সেই নেকড়ের কারণে তাকে প্রাসাদে বদ্ধ থাকতে হবে? সময়টা দিনের শেষ প্রহর, ইতিমধ্যে সূর্যের তেজ করতে শুরু করেছে। রাজকুমারী লিয়ানা নিজ কক্ষে ছটফট করে চলেছে তার সুদর্শন পুরুষটির কারণে। প্রিয় মানুষটাকে একটিবার না দেখলে যে তার হৃদয় শান্ত হবে না। অনেকবার চেষ্টা করেও বেরোতে না পেরে কক্ষে ফিরে আসে সে। সবকিছুই অতি বিরক্ত লাগছে তার। আনমনে ভাবে, অনুভব কি এখনো অপেক্ষা করছে আমার জন্য, নাকি অভিমান করে ফিরে গিয়েছে নিজ ভবনে? একটি মোটা গাছের গুড়ির উপর বসে আছে অনুভব। প্রিয়তমার জন্য অপেক্ষা করতে করতে পেরিয়ে গিয়েছে অনেকটা সময়। ক্রমশ সূর্যের রশ্মি বিলীন হয়ে যাচ্ছে আকাশের বুকে। অপেক্ষা করতে করতে একসময় সে ক্লান্ত হয়ে যায়, তবুও দেখা মেলে না তার স্বর্গীয় পরীর। আশপাশটা আরেকবার নিজের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা পর্যবেক্ষণ করে ভাবতে থাকে, কোথায় আছে আমার প্রিয়তমা? তার কোনো বিপদ হলো কি? পরক্ষণেই মনে পড়ল তার প্রিয়তমা সাধারণ কোনো মানবী নয়, বরং শক্তিশালী এক ভাম্পায়ার। সে কি করে বিপদে পড়তে পারে? সে নিজেই তো জ্বলন্ত এক আগ্নেয়গিরি। আরও কিছুক্ষণ অপেক্ষা করে সূর্য আকাশের বুকে মিশে যেতেই সে জঙ্গল ত্যাগ করে। প্রিয়তমার প্রতি অভিযোগ করে, বলল, তুমি বড় নিষ্ঠুর প্রিয়তমা। নেকড়ে রাজ্যের রাজপ্রাসাদ আজ উৎসব মুখর আমেজে পরিপূর্ণ। রাজা আসিফের মেজাজ আজ বড়ই ফুরফুরে। তার পুত্র যে নিজের লক্ষ্যে একধাপ এগিয়ে গেছে। শত্রুদের রাজ্যে ঢুকে পড়েছে রাজকুমার রঙ্গন,
আর বেশি দেরি নেই ওই ভাম্পায়ার রাজ্য ধ্বংস হতে। শয়তানি হাসি হেসে বলে, রাজা জাদ, প্রস্তুত হও নিজের পরিবার ও রাজ্যের ধ্বংসলীলা দেখার জন্যে। খুব শীঘ্রই বিলীন হবে তোমার অস্তিত্ব। সময়টা রাত্রের মধ্যম প্রহর। ভয়ানক নিস্তব্ধতায় ছেয়ে গেছে চারপাশ। পরিবেশ এতটাই নীরব যে কোথাও কোনো পাখি ডেকে উঠলেও তা বিকট আওয়াজ ধারণ করছে। বাহিরে কোথাও কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই, তবে রয়েছে কিছু নির্ঘুম হিংস্র প্রাণীর অস্তিত্ব। প্রাসাদের ছাদে দাঁড়িয়ে আছে লিয়ানা, মুখে তার রহস্যময়ী হাসি। প্রধান দ্বারের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বাঁকা হেসে বলে, বুদ্ধ প্রহরী, তোমরা কিভাবে ভুলে যাও তোমাদের রাজকুমারী পূর্ণ শক্তির অধিকারী একজন নিখুঁত ভাম্পায়ার? এত সহজে তোমরা তাকে আটকে রাখতে পারবে? মূর্খ কোথাকার! প্রাসাদের চারপাশটা আরও একবার সতর্কতার সাথে পর্যবেক্ষণ করে নিয়ে নিজের বিশাল আকৃতির বাদামি ডানা দুটো মেলে ধরে। রাজ্যের সকল ভাম্পায়ারদের ডানার রং কালো হলেও তার ডানা বাদামি রঙের। হয়তো তার অদ্ভুত শক্তির কারণেই সে বাকিদের থেকে কিছুটা ভিন্ন। প্রিয় পুরুষটির কথা মনে আসতেই দ্রুত নিজের সুবিশাল ডানা দুটো ঝাপটে উড়ে চলে জঙ্গলের উদ্দেশ্যে। গন্তব্য তার প্রিয় মানুষটি। নিকষ কালো অন্ধকার জঙ্গল তার কাছে দিনের ঝলমলে আলোর মতোই পরিষ্কার। পুরো জঙ্গল খুঁজেও কোনো দালান বা ভবনের অস্তিত্ব না পেয়ে ডানা গুটিয়ে বসে পড়ে গাছের শেকড়ে। ব্যথিত হয়ে বলে, কোথায় আছো তুমি প্রিয়? তোমার নৈকট্য যে ভীষণভাবে প্রয়োজন তোমার প্রিয়তমার। এত দূর এসেও কি তবে তোমার দর্শন ছাড়াই ফিরে যেতে হবে আমাকে? নিজ মন তাকে বিদ্রূপ করে বলে, এই তোমার ভালোবাসা? সামান্যতেই ক্লান্ত হয়ে পড়লে ভাম্পায়ার কন্যা। কলঙ্ক তুমি। ভাম্পায়ার নামের গভীর কলঙ্ক তুমি। কিঞ্চিত রাগান্বিত স্বরে নিজ মনের প্রতিবাদ করে বলে, আমার ভালোবাসা নিখুঁত, সেখানে নেই কোনো শূন্যতা। পুনরায় উঠে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয় সাধারণ মানুষের মতো করে পায়ে হেঁটে হেঁটে খুঁজবে প্রিয় পুরুষের ঠিকানা। আকাশ পরিমাণ দৃঢ়তা নিয়ে জঙ্গলের এদিক ওদিক খুঁজতে শুরু করে। হঠাৎ জঙ্গলের ঠিক মাঝখানে দেখতে পায় একটি ভবন। কারুকার্য খচিত ভবনটি যেন সৌন্দর্যের মহিমায় আবৃত একটি প্রাসাদ, যার বাহিরের দিকে রয়েছে পাথর দ্বারা বাঁধানো বিশাল এক সরোবর। গভীর জঙ্গলের মধ্যে এমন একটি ভবন কল্পনাতীত। ভবনটির চারপাশটা ভালোভাবে একবার পর্যবেক্ষণ করে ভাবে, এখানেই নিশ্চয় থাকে অনুভব এবং তার মাতা। কতটা প্রহর বাদে দেখতে পাবে তার সুদর্শন পুরুষটিকে ভাবতেই একরাশ আনন্দের সহিত এগিয়ে যায় ভবনটির প্রধান দ্বারের উদ্দেশ্যে। প্রধান দ্বারে পা রাখতেই অদৃশ্য কোনো শক্তির ঝটকায় সে ছিটকে পড়ে বাহিরের দিকে। উঠে দাঁড়িয়ে পুনরায় পা রাখতেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। জলে যায় তার পায়ের পাতা, তাজ্য বনে যায় সে। কি এমন আছে এই ভবনে যার কারণে এতটা কঠিন সুরক্ষা? সে পুড়ে যাওয়া পায়ে নিজের হাত রাখে। কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন ক্ষত বিন্দুমাত্র কমে না, তখন সে উপলব্ধি করতে পারে তার হিলিং পাওয়ার এই ক্ষত নিবারণে অক্ষম, যার কারণ শক্তিশালী কোনো শক্তি যে এই সুরক্ষা রেখা তৈরি করেছে। তবুও যেন সে পণ করে বসেছে, যা কিছুই হয়ে যাক না কেন অনুভবকে একটিবার না দেখে কিছুতেই সে ফিরবে না।
আবারও উঠে পা রাখতে চাই প্রবেশদ্বারে, কিন্তু তার পূর্বেই কেউ তাকে তড়িৎ বেগে টেনে নিয়ে যায় ভবনের বাহিরে, আবদ্ধ করে নিজের বাহুবন্ধনে। প্রথমে কিছুটা ছটফট করলেও একটা সময় প্রিয় মানুষটার শরীরের ঘ্রাণ পেয়ে নিশ্চুপ হয়ে মাথা রাখে তার বক্ষদেশে। এটাই যে তার মূল গন্তব্য, তার অসীম শান্তির স্থান। কিয়ৎ পরেই অনুভব নিজের বাহুবন্ধন আলগা করে আলতো করে হাত রাখে প্রিয়তমার দুই গালে। আবেগঘন কণ্ঠে শুধাই, কেন আজ জঙ্গলে আসেনি সে? অভিমান করে বলে, তুমি কি জানতে না নিষ্ঠুর প্রিয়তমা, কেউ তোমার জন্য অপেক্ষা করে অধীর আগ্রহে? কেন তুমি বিরহ দাও আমার হৃদয়ে? তোমার কি মায়া লাগে না এই পুরুষটির জন্যে? লিয়ানা মাথা তুলে তাকায় প্রিয় পুরুষটির পানে। তার অভিযোগপূর্ণ বাক্যে মুচকি হেসে চুম্বন করে প্রিয়তমের দুই গালে, অতঃপর পুনরায় মিশে যায় তার বক্ষদেশে। হতভম্ব অনুভব থমকে যায় প্রিয়তমার এহেন কার্যে। কিছুক্ষণ পূর্বে তার প্রিয়তমা কি ঘটিয়েছে তা স্মরণে আসতেই চোখ বড় বড় করে তাকায় নিজ বক্ষে মিশে থাকা রমণীর পানে। গালে হাত রেখে পর্যবেক্ষণ করে বলে, কি ভয়ঙ্কর স্পর্শ তোমার প্রিয়তমা। হঠাৎ লিয়ানার পায়ের দিকে নজর যেতেই চমকে যায় অনুভব, দেখতে পায় তার প্রিয়তমার নিখুঁত পা দুটো জলে গিয়ে সেখানে সৃষ্টি হয়েছে নিবিড় এক ক্ষত। এতটা গভীর ক্ষত নিয়েও কত সানন্দেই না তার প্রিয়তমা আলিঙ্গন করেছে তাকে। ব্যস্ততার সাথে বসে পড়ে লিয়ানার পায়ের কাছে নিজ হাতে পা তুলে দেখতে থাকে ক্ষতটা। কতটা ব্যথায় না পেয়েছে তার স্বর্গীয় পরী। দুফোঁটা অশ্রু ঝরে পড়ে তার চোখ থেকে। নিজ পায়ে অশ্রুর পরশ পেতেই চকিতে তাকায় লিয়ানা। বসে পড়ে অনুভবের সম্মুখে নিজের বাহু দ্বারা মুছে দেয় তার অশ্রুকণা। প্রিয়তমার হাতের স্পর্শে হুঁশ ফেরে অনুভবের। লিয়ানাকে সেখানে অপেক্ষা করতে বলে দৌড়ে যায় ভবনের ভেতরে। মুহূর্তেই ফিরে আসে হাতে কোনো বস্তু নিয়ে। জানায় এটা তার মাতার তৈরি জাদু ঔষধি, যা সব ধরনের ক্ষত বিলীন করতে সক্ষম। নিজ হাতে কিছুটা পথ্য নিয়ে লাগিয়ে দেয় ক্ষততে, মুহূর্তেই নিঃশেষ হয়ে যায় সকল ক্ষত। স্বস্তির শ্বাস ছাড়ে অনুভব। লিয়ানাকে উদ্দেশ্য করে জানতে চায় ক্ষতের কারণ। কিভাবে হলো এই ক্ষত? মাথা নিচু করে লিয়ানা জানায় সম্পূর্ণ ঘটনা। সব শুনতাই তার মুখশ্রীতে ফুটে ওঠে রাগের লেলিহা। রাগান্বিত স্বরে বলে, এতটা কষ্ট সহ্য করে আবার সেই দ্বারে পুনরায় পা রাখতে নিয়েছিলে, উন্মাদ হয়ে গিয়েছ তুমি। তার রাগকে পানিতে পরিণত করতেই যেন রমণী এগিয়ে এসে মাথা রাখে তার কাঁধে। নিঃশেষ হয়ে যায় তার সমস্ত রাগ। অভিমানী কণ্ঠে বলে, এইটা অনুচিত, তুমি ধোঁকা দিয়ে আমার রাগ কমানোর চেষ্টা করছ। প্রিয় পুরুষের অভিমানী বাক্য শুনে হাসিতে ফেটে পড়ে লিয়ানা। চকিতে তাকায় অনুভব, নিজ মনে বলে, আর কতভাবে আমাকে মারবে তুমি নারী, তোমার এই হাসি যে আমাকে ছন্নছাড়া উন্মাদ করতে সক্ষম। মুস্কি হেসে লিয়ানা বলে, তোমার মনের সকল কথা আমি শুনতে পাই, তা কি জানো তুমি প্রিয়? প্রিয়তমার স্বীকারোক্তিমূলক বাক্যে তাজ্য বনে যায় অনুভব বলে, কি এই কন্যা? তার মানে প্রথম দিন এই কারণেই আমি কিছু উচ্চারণ করার আগেই সব কিছু বুঝে যাচ্ছিল সে। লিয়ানা উচ্চস্বরে বলে, আবার তুমি মনে মনে কথা বলছ? বোকা বনে যায় অনুভব, মুখটা গোমরা করে বলে।
তোমার কি লজ্জা করে না এভাবে অন্যের মনের কথা শুনতে? এইটা আমাদের শক্তি, লজ্জা কেন করবে? তবে তোমার মনের উল্টাপাল্টা কথা শুনে অবশ্যই লজ্জা করে। হঠাৎ ভবন জুড়ে বেজে ওঠে রাত্রের শেষ প্রহরের ঘণ্টা, যা অনুভবের মাতা এলি জাদু দ্বারা তৈরি করেছে। লিয়ানার জিজ্ঞাসু সূচক দৃষ্টির অর্থ বুঝতে পেরে অনুভব জানায় এটা তার মাতার তৈরি জাদুঘণ্টা, যা প্রতি প্রহরে বিকট শব্দ তুলে জানান দেয় তার উপস্থিতি। শুনতাই দ্রুত উঠে দাঁড়ায় লিয়ানা। বলে এখন যেতে হবে আমাকে, কেউ যদি জানতে পারে আমি কক্ষে নেই তাহলে পিতার কাছে ধরা পড়ে যাব। প্রিয়তমার কথাতে অনুভব উঠে দাঁড়িয়ে আগলে নেয় তাকে নিজের বাহুবন্ধনে। তার কপালে আলতো করে চুমন করে শুধায়, আবার কখন আসবে? কাল রাত্রের মধ্যম প্রহরে আবার আসব, ঘুমিয়ে পড়ো না যেন, প্রবেশদ্বারের ভেতরে থেকে অপেক্ষা করবে আমার জন্য, আমি আসলে তবেই বাহিরে আসবে। সম্মতিসূচক মাথা নাড়ায় অনুভব। তাকে আরও একবার অবাক করে দিয়ে লিয়ানা নিজের বিশাল আকৃতির বাদামি ডানা দুটি মেলে ধরে, প্রিয় পুরুষটিকে আরেকবার দেখে নিয়ে মুচকি হেসে উড়ে চলে প্রাসাদের উদ্দেশ্যে। কিছুক্ষণ প্রিয়তমার যাওয়ার পানে চেয়ে থেকে অনুভব ফিরে যায় নিজ ভবনে। জঙ্গলের মাঝ বরাবর আসতেই লিয়ানা শুনতে পায় ভয়ঙ্কর এক নেকড়ের গর্জন। নেকড়েটা তাহলে এই জঙ্গলেই আছে। গর্জন অনুসরণ করে সতর্কতার সহিত এগিয়ে যায় সেদিকে। দেখতে পায় নেকড়েটা শিকার শেষ করে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। চতুরতার সাথে নিমেষেই পৌঁছে যায় তার সম্মুখে। নেকড়েটা তাকে দেখেই কেমন যেন ঘাবড়ে যায়। সে কিছু বলার পূর্বেই নেকড়েটা ছুটে পালিয়ে যায় জঙ্গলের গহীনে। কিছুক্ষণ তার পিছু করেও কোনো হদিস না পেয়ে সে ফিরে আসে প্রাসাদে। কক্ষে বসে ভাবতে থাকে নেকড়েটা তাহলে রোজই জঙ্গলে যায় শিকার করতে, আজ দেখতে পারলাম না তোর মানবীয় রূপ, তবে শীঘ্রই তোকে খুঁজে বের করব আমি। হঠাৎ উপলব্ধি করতে পারে সে ভুল করেছে অনুভবকে অপেক্ষা করতে বলে, যদি কোনো ক্ষতি করে বসে এই নেকড়ে। পরক্ষণেই কিছু মনে পড়তে রহস্যময় হাসি হাসে লিয়ানা। তার অনুভবের ক্ষতি করতে হলে পেরোতে হবে প্রবেশদ্বারের শক্তিশালী সুরক্ষা রেখা, যা ওই নেকড়ের দ্বারা কখনোই সম্ভব নয়, বরং ঝলসে যাবে তার পা, আর সেই ঝলসানো পায়ের কারণেই চিহ্নিত হবে ওই দুষ্ট নেকড়ে। চলবে।